আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার, কেমন আছো? সো আজকে আমরা হাই ভোল্টেজ সিরিজের একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা পড়বো হচ্ছে কি বলতো, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আসলে টেকনিক্যালি দুইটা পার্টি বিভক্ত, কিছু ম্যাথস আছে, কিছু হচ্ছে তোমার থিওরিটিক্যাল জিনিস আছে, সবগুলো দেখবো। তো চলো আমরা শুরু করে ফেলি। সো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শুরু করতে গেলে একদম শুরুতে তুমি কি দেখবো বলো তো? শুরু করতে গেলে দেখবা হচ্ছে এখানে কয়েকটা কথা বলা আছে, রাইট? এই যেমন ধরো এই যে শিল্প কারখানার জ্বালানি হিসেবে আমরা কি করতেছি, মিথেন গ্যাস ইউজ করতেছি, রাইট? আমি এটা একটু বাড়াই নিই, ঠিক আছে। জ্বালানি হিসেবে আমরা মিথেন গ্যাস ইউজ করতেছি, তাই না? আবার এখানে কয়েকটা কথা আছে, খুব আসে পরীক্ষায়, যে কার্বন ডাইঅক্সাইডটা কি করে, ফটো এই যে তোমার কি করে বলতো, হিট ট্র্যাপ করে ফেলে, বা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে কি করে বলতো, হেল্প করে, রাইট? আবার দেখবা এই যে সালফার ডাইঅক্সাইড যেটা, সেটা কি করে বলো, অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এর আরেকটা কথা মনে রাখবা, এটা হচ্ছে ওই যে ফিজিক্স সরি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার আছে, কার্বন মনোক্সাইড যেটা, এটা কিন্তু অসম্পূর্ণ দহনের ফলে তৈরি হয়। কি ফলে তৈরি হয়? অসম্পূর্ণ দহনের ফলে, ঠিক আছে? ওকে, এরপর আসো তোমরা এখান থেকে এই কথাটা একটু দেখে রাখো, ঠিক আছে? কি আছে, এই যে গ্রিন কেমিস্ট্রির কথা কে বলছে, হ্যাঁ গ্রিন কেমিস্ট্রির কথা কে বলছে, এটা একটু দেখে রাখো। এখানে আই থিঙ্ক এখানে দেওয়া আছে, এই যে পল অ্যানাস্টাসকে কি বলা হয়, গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়, এটা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? এটা নতুন এডিশনে দিয়ে দিছে। গ্রিন কেমিস্ট্রির নীতি একদম ফরজ, পরীক্ষা আসবে 12টা নীতি, ঠিক আছে? তবে এখানে আরেকটা জিনিস একটু বলে দিই আমি, এই হেডিংগুলো শুধু একটু পড়বা। গ্রিন কেমিস্ট্রির মাধ্যমে আসলে কি বলতো, আমরা একটা গ্রিনার মেথড ইউজ করবো, তাই না? এটার মাধ্যমে আমরা যে টেস্টটা করব, সেটার জন্য আমরা বা যে পরীক্ষাগুলো করব, সেখানে আমরা কম ওয়েস্ট বা বর্জ্য তৈরি করবো, আমাদের যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট দরকার সেটা আমরা বেশি মানে উৎপাদন করবো। এটাই হলো মেইন কথা, এখানে বেশি মানে প্যারার কিছু নেই। শুধু বর্জ্য পদার্থ রোধকরণ সর্বোত্তম, ইট ইম্পর্টেন্ট, মানে ম্যাক্সিমাম কি বলতো, ম্যাক্সিমাইজ অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি বাড়াতে হবে। একটা কথা আছে, গত বছর কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা অ্যাটম ইকোনমি থেকে ম্যাথ আসছিল, সো এটা একটু দেখে রাখবা, ঠিক আছে? অ্যাটম ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাঙ্ক্ষিত উৎপাদের মোল সংখ্যা, হ্যাঁ, আর নিচে কি বলতো, কাঙ্ক্ষিত উৎপাদ যেটা ওইটার মোল, আর নিচে হচ্ছে সব বিক্রিয়ক নিবা অথবা সব উৎপাদের মোল সংখ্যার ভর সমষ্টি। হ্যাঁ, সংকেত ভর ইন্টু 100, এটা খেয়াল রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর মনে রাখতে হবে ঝুঁকি আমরা ন্যূনতম নিব। আর এখানে কিছু কথা আছে, প্রচলিত পদ্ধতি, গিনার পদ্ধতি, এটা আসলে জিনিসটা কি? জিনিসটা আসলে হচ্ছে যে অ্যালাইল অ্যালকোহল থেকে তুমি প্রোপিন বানাবা। সো অ্যালাইল যৌগটা প্রোপিন থেকে বানাবা, সরি, অ্যালাইল অ্যালকোহল যৌগটা প্রোপিন থেকে বানাবা। বানাবা কেমনে? দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ। সো প্রথমে হচ্ছে প্রচলিত পদ্ধতি, তুমি কি করতে পারো, প্রোপিনের সাথে ক্লোরিন দিয়ে দিবা, প্রোপিনের ক্লোরিনেশন করে বানাইতে পারো। আরেকটা হচ্ছে গিনার মেথড। এখানে তুমি কি করবা, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে ক্লোরিনটা ওইটাকে বাদ দিয়ে দিব, কারণ ক্লোরিন তো অ্যাকচুয়ালি ক্ষতিকর, তাই না? সো বাদ দিয়ে দিলে আমরা কি ঘটনা হবে, এই যেখানে বলা আছে এগুলো আসলে লাগবে না, জাস্ট দেখে রাখতে পারো, বাট হেডিংগুলো মাস্ট। এই যে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, দ্রাবক, বিক্রিয়ার শক্তি দক্ষতা, নবায়নযোগ্য কাঁচামাল, এইটা ইম্পর্টেন্ট। ন্যূনতম উপজাতক মনে রাখতে হবে। অ্যাটম ইকোনমির ক্ষেত্রে আমাদের উপজাতকটা কম, মানে ওই যে খাজনাচ্ছে বাজনা বেশি হলে কিন্তু সমস্যা, তাই না? যেটা দরকার ওটা নিয়ে আরেকটা নিয়ে নাচানাচি করতেছো, তো হবে না। তো উপজাতক লাগবে না এখানে, কম। তবে হ্যাঁ, ক্যাটালিস্ট কিন্তু আমরা ইউজ করবো, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? তারপরে আমরা প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা, এগুলো একটু পড়বা। নীতি তিনটা সমস্ত কাছে জাস্ট পড়ে রাখতে পারো, বাট মাস্ট যেটা পড়বা সেটা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রেট, ইট ইম্পর্টেন্ট। এখন আসে অ্যানহাইড্রেট মানে আসলে কি? কিচ্ছু না। অ্যানহাইড্রেট মানে হইতেছে অ্যাসিড থেকে পানি বের করে নিবা, অ্যানহাইড্রেট তৈরি হবে, শেষ। এখন তোমার বই যেটা দিচ্ছে সেটা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রেট, রাইট? সো ম্যালিক অ্যানহাইড্রেটের সংকেত কিন্তু লাগবে, ঠিক আছে? দেখো, এটা কিন্তু এমনি মনে রাখা যায়, C4H2O3, তাই না? মানে এ পাশে হচ্ছে 3, এ পাশে হচ্ছে 4, মাঝখানে হচ্ছে 2, 2 3 4 আর কি, হোয়াট এভার। এখন এখানে একটু খেয়াল করতে হবে তোমাকে, যেটা এই ম্যালিক অ্যানহাইড্রেট আমাদের কেন বই দিছে, এটার কারণ হচ্ছে, এটা একটু খেয়াল করে, যা থেকে উৎপাদিত হয় ওষুধ, হ্যাঁ, কীটনাশক, রঞ্জক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন ম্যালিক অ্যানহাইড্রেট উৎপাদনের দুইটা পদ্ধতি আছে, একটা বেনজিন, একটা বিউটেন। তোমরা সারা জীবন জন্মের পর থেকে শুনে আসছো বেনজিন মানে খারাপ জিনিস, বেনজিন তো ভালো জিনিস হইতে পারে না, তাই না? সো এখন এখানে বেনজিনে দেখো প্রথম পদ্ধতি বলা আছে, আবার দ্বিতীয় পদ্ধতিতেও তৈরি করছে, দুটাই কিন্তু জারণ করছে অক্সিজেন দিয়ে, হোয়াট এভার। তুমি এখানে একটু খেয়াল রাখবা, সংশ্লেষিক পদ্ধতিতে সর্বোচ্চ উৎপাদের পরিমাণ 70 থেকে 90% থাকে, এটা মাস্ট করবা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো ওই যে আমরা প্রথমে যে ম্যালিক অ্যানহাইড্রেট উৎপন্ন করলাম, ওইখানে প্রথম পদ্ধতির ক্ষেত্রে অ্যাটম ইকোনমি দেখো 44%, আর দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে অ্যাটম ইকোনমি দেখো কত, 57.3%, রাইট? তাহলে বুঝতে পারতেছো বিউটন থেকে বেশি হইতেছে, তাই না? এই হলো কথা। এইখান থেকে মাস্ট, এখান থেকে এই জিনিসটা পড়বা। কি আছে ভাই, এই যে বাতাসের সৃষ্টি যে স্মোক হইতেছে, এখন তোমরা অনেকে বলতে পারো ভাই স্মোক কেন, আপনি ভুল বলতেছেন। না, ঠিকই বলতেছি। স্মোক বলে আসলে কি, স্মোক মানে তো ধোঁয়া। স্মোক কি, স্মোক বলতেছে কি বলতো, একটা হচ্ছে স্মোক, এই যে স্মোক, আর একটা হচ্ছে ফগ, এখান থেকে আসছে হচ্ছে স্মোক, হ্যাঁ। এবং এখানে সালফার ডাইঅক্সাইড থাকে, এগুলো তুমি এমনি পারবা, এস ফর স্মোক, এস ফর সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এখানে 2 আছে, 2 দিয়ে মনে রাখতে পারো, পিএইচ হবে 2, এগুলো তোমরা পারো। আর স্মোকের ক্ষেত্রে মনে রাখবা সাবান, কি মনে রাখবা, তোমরা মনে রাখতে পারো সাবান। সাবান মানে কি ভাই? সাবান মানে হচ্ছে শতে হচ্ছে স্মোক, বতে হচ্ছে ব্রঙ্কাইটিস, নতে হচ্ছে নিউমোনিয়া।
মানে স্মোক সৃষ্টি হলে ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া হয়, হোয়াট এভার। এটা কিন্তু ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। এখন আসো এই যে গ্রিনার শিল্প প্রক্রিয়া দাবক নামে আমরা কি ইউজ করি, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, শোনো। প্রথম কথা হইতেছে আমরা কি করব, এগুলো একটু এখানে চেঞ্জ করে করে দিবে, ঠিক আছে, খেয়াল করবা। যেমন আমি সহজটা বলি সবচেয়ে আগে, যেমন দেখো পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি, তুমি যে পানি খেয়ে আসছো, পাশে পানি খাইতেছো, ওই পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি। সো এটা একটা গেল, এটা তুমি পারবা। আচ্ছা, পানির মধ্যে ন আছে, ন ফর নেগেটিভ, তো মনে রাখবা, দেখো নেগেটিভ মানে কি, জৈব দ্রাবক বিহীন পদ্ধতি, মনে থাকবে। আবার দেখো অজলীয়, অ মানে তো নেগেটিভ তাই না, অ মানে নাই। সো অজলীয় দ্রাবক বিহীন পানি, আর একটা হচ্ছে অনুদায়ী, এটা কিন্তু নেগেটিভ তাই না, এগুলো একটু দেখে রাখো। দেখছো একটা জিনিস খেয়াল করে, অনুদায়ী জৈব দ্রাবক বা জৈব দ্রাবক বিহীন বা অজলীয় আয়নিক, একটু দেখে রাখবা, ঠিক আছে, ওকে। আর এগুলো চাইলে পড়তে পারো। ভেজিটেবল অয়েল থেকে কি হয় বলো তো, বায়োডিজেল তৈরি করতে উৎপাদ রূপে গ্লিসারিন পাওয়া যায়, দুই একটা কথা আছে। এবং পরীক্ষার জন্য যেটা ফরজ 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 দুইটা জিনিস, একটা হইতেছে নিচের কোন বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া, আর নিচের কোন বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, অথবা নিচের কোন বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, অথবা নিচের কোনটা কি বলতো তাপ হারি বিক্রিয়া, এই দুটো জিনিস মাস্ট, ঠিক আছে। একমুখী বিক্রিয়া তোমরা পড়ে আসছো, একমুখী মানে কি বলো, যেটা একদিকে যাবে, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি ভাঙো, পটাশিয়াম ক্লোরাইড কি হবে বলতো, এখান থেকে তোমার অক্সিজেন উৎপন্ন হবে তাই না, বা এই যে কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এগুলো একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া কি, এটা কিন্তু মেডিকেল আসছিল, ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলে আসছিল, ঠিক আছে। কারণ হাইড্রোজেন এবং আয়োডিন মিলে আমরা তৈরি করলাম হাইড্রোজেন আয়োডাইড, কত তাপমাত্রায়, 450, মহা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন এখানে কথা হচ্ছে, এই যে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা উৎপন্ন করলাম, এটা কিন্তু আমরা যদি বদ্ধ পাত্রে করি, আমরা কিন্তু বিক্রিয়াটা রিভার্স করতে পারি, ঠিক আছে, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু জানে রাখতে পারো। আর দেখবা কোচিং, তোমরা অবশ্যই কোনো না কোনো কোচিং ক্লাস করছো, দেখবা হচ্ছে এই একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, এগুলো কিছু এক্সাম্পলস আছে, ওগুলো একটু দেখে রাখো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, উভমুখী বিক্রিয়া মানে বুঝতে পারতেছো, উভমুখী মানে কি, বিক্রিয়াটা সামনে থেকেও যেতে পারে, আবার পিছন থেকেও আসতে পারে, কোনো সমস্যা নাই তাই না, মানে উভয় দিক থেকে শুরু হতে পারে। উভমুখী বিক্রিয়া কথাটা মানে কি বলতো, উভমুখী বিক্রিয়াগুলো কখনো কি হয় না বলতো, উভমুখী বিক্রিয়াগুলো কখনোই এই যে উভয় দিক থেকে হইতে পারে, কখনো সম্পূর্ণ হয় না, হ্যাঁ। তারপরে এই উভমুখী বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই তো এগুলোই দেখবো এখান থেকে। তারপরে যে সমান চিহ্নের পরিবর্তে আমরা উভমুখী চিহ্ন ইউজ করি, হ্যাঁ, একটু দেখতে পারি। তাত্ত্বিকভাবে এটা কিন্তু মনে রেখো, দুনিয়ার যত বিক্রিয়া আছে সব উভমুখী, হ্যাঁ, প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর সে একমুখী উভমুখী বিক্রিয়ার রূপান্তর, অলরেডি মেডিকেলের প্রশ্ন আসছে, কেমনে করবা, তিনটা মেথড, হ্যাঁ, তিনটা মেথড দেখতে তিনটে বয়ের মতো, দেখো ব ব ব, বলবো ব না তো এটা র, আচ্ছা আমি তো জানি তাই না, মানে বয়ের নিচে একটা ফোঁটা আছে আর কি, বতে বদ্ধপাত্রে করবা, বতে বিক্রিজাত অদক্ষেপ আলাদা করবা, আর বয়ের নিচে ফোঁটা মানে র ভাবে রাসায়নিক ভাবে কি করবা বলতো, বা এটা মনে রাখতে পারো, বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। তিনটা বদে মনে রাখতে পারো, যে আমি যদি কি করতে চাই, আমি যদি কি করতে চাই বলতো, উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে চাই, কেমনে করব, উত্তর হচ্ছে তিনটা ব, মানে বদ্ধপাত্রে করবো, আইদার বিক্রিজাত অদক্ষেপটাকে ফেলে দেবো, অথবা বিক্রিয়া স্থল থেকে সরাই ফেলবো, শেষ, মানে হেডিং গুলো দিয়ে প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো বিক্রিয়ার রেট, তুমি এটা এমনিই পারবা, একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা, একক সময় কি বলতো, একক সময় বিক্রয়কের ঘনমাত্রা হ্রাস বা বৃদ্ধির, হ্যাঁ, হারকে আমরা বলি বিক্রিয়ার হার। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে হারের একক, খরচ, এটা না করলে হবে না। বিক্রিয়ার হারের একক কি বলো, এটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা এমনি বুঝতেছো, মোল পার লিটারকে আমরা সেকেন্ডে ভাগ করছি আর কি। আচ্ছা, এখানে আর কিছু নাই তেমন, তুমি ডিরেক্ট আসবা হচ্ছে এরপরে, এগুলো লাগবে না, শেষ সময়ের জন্য এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না। চাইলে বিক্রিয়ার হার দেবো একটু পরে রাখতে পারো, বাট মনে হয় না পরীক্ষায় আসবে। আচ্ছা, এখান থেকে মাস্ট এটা দেখবা, ঠিক আছে, এই যে বিক্রিয়ার হার বা গতিবেগ কি করে বলো তো, তাপমাত্রার উপর নির্ভর করে, হ্যাঁ, সরি বললাম বিক্রিয়ার হার বা গতিবেগ, হ্যাঁ, ঘনমাত্রার উপর নির্ভর করে। এটা কে বলছে, এটা বলছে উইল হেট মাই নাকি, এটা একটু দেখে রাখতে পারো, উইল হেট মাই। আচ্ছা, এগুলো লাগবে না। এখান থেকে তুমি হচ্ছে, এখান থেকে যদি স্যারে প্যাচাইতে যায় তাহলে এখান থেকে অনেক কিছু করতে পারে, তোমরা একটু এগুলো করে রাখো, N2O5 হচ্ছে বর্ণহীন, NO2 হচ্ছে বাদামি, এগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, নিচে আসো, এগুলো আসে না পরীক্ষায়, বুঝছো, মানে ইনিশিয়াল তুমি পড়তে পারতে, বাট এখন সময় নেই। যদি তোমার পরীক্ষা মানে ভাগ্য খুব খারাপ হয় তাহলে এরকম কিছু পরীক্ষা দিতে পারে, বুঝছো, হ্যাঁ, মানে আমি একটু জাস্ট বলে দিই। ধরো এই যে দেখো এ আছে না, বড় এটার মূল সংখ্যা কি বলো তো, মূল সংখ্যা হইতেছে এই যে ছোট এ, আবার বড় বি এটার মূল সংখ্যা কি, ছোট বি, আবার বড় সি এটার মূল সংখ্যা কি, ছোট সি, আবার বড় ডি এটার মূল সংখ্যা কি, ছোট ডি, হোয়াট এভার। এখন পরীক্ষায় যেটা দিতে পারে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো তোমরা তো সারা জীবন ধরে জানো যে বিক্রিয়া কি হয়, উৎপাদ মানে তোমার বিক্রিয়ক ভাঙে উৎপাদ তৈরি হয়, তাই না। সো যখন আমরা বিক্রিয়কের ক্ষেত্রে যখন আমরা বিক্রিয়ার হার ইকুয়েশন তৈরি করতে যাব, তখন একটা মাইনাস থাকবে, বুঝে গেছে কথাটা। কনসেন্ট্রেশন অফ ডি এ, যে ডি এ বাই ডিটি, আর এই যে দেখো
আমরা কি করছি এ দিয়ে ভাগ করছি, কিন্তু একটা মাইনাস আছে। এই দেখো বি এর ক্ষেত্রেও সেম, কনসেন্ট্রেশন অফ ডিবি বাই ডিটি 1/b, দেখো একটা বি দিছে একটা মাইনাস আছে। কিন্তু উৎপাদের ক্ষেত্রে গেলে কিন্তু আমার নাই, সেম জিনিস। মানে সহজ কথায় সহজ বাংলায় বলতে গেলে যে কনসেন্ট্রেশন অফ সামথিং ডিভাইডেড বাই টি, হ্যাঁ, আর সামনে কি করব 1/, করে ওর ঘনমাত্রাটা বসায় দিব। যদি বিক্রিয়কের ক্ষেত্রে হয় তাহলে মাইনাস থাকবে, উৎপাদের ক্ষেত্রে হলে মাইনাস থাকবে না। তোমার যদি গোলায় যায় তো মনে রাখো বিক্রিয়কের ক্ষেত্রে বিয়োগ হবে। আচ্ছা হোয়াট এভার, এমনি মনে থাকে বলে দিলাম। আর এগুলো বাদ দিও না ভাই, বুঝছো, এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো। আচ্ছা গেল, এখন আসে এখান থেকে এই যে সেম জিনিস, এগুলো ম্যাথ বল, ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে দিবে এগুলো, আর ভাগ্য না খারাপ হলে এখান থেকে পিএইচ বাদে কোনো ম্যাথই আসবে না। ঠিক আছে। আচ্ছা এখন আসো বিক্রিয়ার ক্রমের সংখ্যা। বিক্রিয়ার ক্রম থেকে দরকার নেই, তোমরা শুধু কয়েকটা জিনিস পড়বা। যেমন প্রথমে হইতেছে বিক্রিয়ার ক্রমটা আসলে কি, বিক্রিয়ার ক্রমটা আসলে কি। হ্যাঁ, এটা আসলে দরকার নেই, আমি জাস্ট ডিরেক্ট ভিতরে ঢুকি, কারণ এগুলা লাগবে না। তুমি এইটা পড়বা, হ্যাঁ, যে এন সমান যদি শূন্য হয় তাহলে এটাকে আমরা শূন্য ক্রমের বিক্রিয়া বলবো। কি ক্রমের বিক্রিয়া বলবো? শূন্য ক্রমের বিক্রিয়া। শূন্য ক্রম মানে কি? মানে বিক্রিয়ার হারটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীলই না। ঠিক আছে, এইটা কিন্তু মেডিকেল আসছিল যে H2 + Cl2 মিলে হচ্ছে কি বলতো বাবা, 2HCl। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সূর্যালোকের প্রভাবিত বিক্রিয়া, এটা মাস্ট লাগবে। ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে কে এর এককটা দেখবা মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা এন সমান যদি 1 হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে ওই সেম কথা, ms⁻1 কে m দিয়ে ভাগ করে দিবা, মানে পার সেকেন্ড হচ্ছে কি বলতো এটার একক। এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, n1 মানে কি, মানে হচ্ছে প্রথম কোন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে এই যে বিক্রিয়ার হারটা একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, এককগুলো লাগবে, এককগুলো পড়ো। ঠিক আছে, n সমান 2 হলে কি হবে দ্বিতীয় ক্রম, সেটা এককটা লাগবে। প্রত্যেকটা এককগুলো একটু দেখে রাখবা। ঠিক আছে, এগুলো আমি আর বলতেছি না। এই যে এককটা, তারপরে n⁻3 হলে এককটা, শুধু এককগুলো পড়বা। শেষ সময় এককগুলো বাদে আমার মনে হয় না, যদি ভাগ্য খুব খারাপ থাকে তাহলে ভিতর থেকে ইকুয়েশন থেকে দিবে, বাট মনে হয় না দিবে। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, এটা পরীক্ষা আসছিল। প্রথম ক্রম বিক্রিয়া অনেক আগে আসছিল। হ্যাঁ, প্রথম ক্রম বিক্রিয়া জীবনে শেষ হয় না। ঠিক আছে, আর এখান থেকে মনে রাখতে পারো কি বলতো, যে প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু, সেটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। সব দেখো না, না সব না, আবার দেখো এটাও কিন্তু না। ঠিক আছে, একটু দেখো হালকা করে। আচ্ছা এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে প্রথম ক্রম, ধরো সত্য মিথ্যার মধ্যে দিয়ে দিল, প্রথম ক্রম বিক্রিয়া কখনো কখনো দিল না, সম্পূর্ণভাবে শেষ হয় না, একটু মনে রাখো কিন্তু। হ্যাঁ, আচ্ছা এরপর নিচে সেখান থেকে আমরা এখানে দেখবো হচ্ছে, তো বইলে ফেলছি তাই না। এই যে সেম সেম জিনিসগুলা ম্যাথগুলো চাইলে দেখতে পারো। এটা তোমরা এগুলো ইয়াতেও করছো, কোথায় করছো বলো তো? P29 মনে আছে? ফিজিক্স সেকেন্ড পার্ট চ্যাপ্টার 9। হ্যাঁ, নিউক্লিয়ার, তোমার হচ্ছে কি বলে পরমাণু একটা অধ্যায় আছে না, ওইখানে করছো নিউক্লিয়ার পদার্থবিদ্যা। আচ্ছা ওখানে দেখো, এগুলো আমি আর বলতেছি না। তারপর সেখান থেকে আমরা ডিরেক্ট যাবো হচ্ছে কোথায় বলো তো, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। এটা কিন্তু সব জায়গায় আসছে, মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, আর্ম ফোর্সে আসছে। তো বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক কয়টা? তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। কবি স্যারের বই পড়লে দেখবা আরো কয়েকটা বলা আছে। ঠিক আছে, জাস্ট তুমি এই কটা মনে রাখা আপাতত। তাপমাত্রার ক্ষেত্রে কি ঘটনা ঘটে? তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হারটা কিন্তু বাবা বাড়বে, এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে পরীক্ষায় যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা। হ্যাঁ, যে এই যে বিজ্ঞানী আরহেনিয়াসের নাম আছে না, উনি বলছেন যে বিক্রিয়ার তাপমাত্রা তুমি যদি 10 ডিগ্রি বাড়াও, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, তাহলে বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ হবে। এটা মহা গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ বলে ভুল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখানে আরো কথা আছে, এগুলো আসবে না পরীক্ষায়, শেষ সময় দরকার নেই, তবে এটা মাস্ট। সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি ভাই, সক্রিয়ণ শক্তি নিয়ে তোমরা ভয় পেঁচাও। সক্রিয়ণ শক্তি আসলে জিনিসটা কি? সক্রিয়ণ শক্তি মানে কি বলতো? সক্রিয় করার জন্য যে শক্তিটা লাগবে, তাই না? যতটুকু মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, যতটুকু শক্তি দিলেই ওটা কাজ করা শুরু করবে, বেশি দিলে তো করবেই, তাই না? তো মনে রাখবো সক্রিয়ণ শক্তি হইতেছে একটা মিনিমাম এনার্জি। সক্রিয়ণ শক্তি কি বলতো বাবা? একটা মিনিমাম এনার্জি, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পারতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা গেল প্রথম কথা। এখন সক্রিয়ণ শক্তি কই থেকে পাইছি আমরা, কি জিনিসপাতি? মনে রাখবা যে বিজ্ঞানী আরহেনিয়াস, ঠিক আছে, উনি কি করছেন, উনি সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়ার হারের উপর একটা ইকুয়েশন দিচ্ছেন, এই যে এটা K = P.Z.E⁻ হ্যাঁ, এখানে কে মানে তো ধ্রুবক, তোমরা জানো বাবা। পি ফর কি বলো তো? পজিশন বা স্থান। জেড ফর যুদ্ধ বা কলাইশন হার। আর ই ফর, মানে এটা দেখে বুঝতেছো এটা একটা ফ্র্যাকশন, রাইট? দেখে রাখবা, ইকুয়েশনটা রাখবে। আচ্ছা এটা পরে রাখো, এটা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আসছিল। মোটামুটি আমরা রিয়াকশন গুলো করি, হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে 27 ডিগ্রিতে, বা মোটামুটি ওভারঅল সব রিয়াকশনেরই সক্রিয় শক্তির মান 55.55 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, মাইন্ড ইট। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় কোনো ম্যাথ নেই, এমনি দিছিল। আচ্ছা এগুলা তো লাগবে না, এগুলো আসলে দরকার নেই, শেষ সময় এগুলো দরকার নেই। তোমরা ডিরেক্ট আসবে হচ্ছে ঢালটা, এটা একটু পরে রেখো। লককে বনাম কি বলতো? T⁻⁻1। এর ঢাল হচ্ছে তোমার কি বলতো বাবা? এই যে এর ক্ষেত্রে ইয়ে হবে 2.303 × R।
ইন্টু ঢালের মান। আর যখন লনকে করবা, লন ফর অ্যালন, মানে দেখো এই আরটা কিন্তু মানে 2.303টা নাই, বাকি সবই ঠিক আছে, মাইনাস আর ইন্টু ঢালের মান, এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা গেল এগুলা। এবার তুমি ডিরেক্ট আসবে কোথায় বলো তো বাবা, এখানে এগুলা লাগবে না। পড়াশোনা আসলে কম বুঝছো, তোমরা আসলে এই জিনিসপাতি বেশি পড়তে যা পেঁচায় ভালো। চাপ চাপ দিলে কি হবে, তোমার গলা চাপে দিলে কি হবে, মরে যাবা। এখানে সেম কথা তাই না, যে চাপ দিলে কি হবে, চাপ দিলে বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, হ্যাঁ এই যে দেখো গ্যাসীয় ভাবে বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে কি হবে, আয়তন সংকুচিত হবে, তোমার গলা যেমন সংকুচিত হবে, তাই না? তাহলে একই জায়গাতে বেশি তখন গ্যাসীয় অনুসংখ্যক হবে, তখন তাদের মধ্যে মারামারি বাড়বে, তার মানে আলটিমেটলি সংঘর্ষ বাড়বে, ঠিক আছে। শুধু মনে রাখবা চাপ বৃদ্ধি করলে ভলিউমটা কমে, বুঝছো বাবা, বাকি সব বাড়ে। দেখো বেশি সংখ্যক গ্যাস অনু হচ্ছে, ঘনমাত্রা বাড়তেছে, এটাও বাড়ে, সংঘর্ষও বাড়ে, বিক্রিয়ার হারও বাড়ে, মানে চাপ বাড়লে আয়তন সংকুচিত, বাকি সব বাড়ে, শেষ। আচ্ছা নিচে আসো, নিচে এখানে কি করবা, ঘন এটা তোমরা জানো, এটা পরীক্ষা দেয় বাই দ্য ওয়ে, বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল করে, তাই না? তুমি বিক্রিয়ক যত বাড়াবা বিক্রিয়ার হার তত বাড়বে। এখন আসো তাপ উৎপাদের তাপ হারি বিক্রিয়া। এই যে শীতের মধ্যে বাসায় তো দেখবা গোসল করার সময় কিন্তু কি বলতো, গরম পানি লাগে, তাই না? ঠান্ডা পানিতে তো গোসল করা যায় না। এই যে তোমার আম্মু যে পাতিলের মধ্যে পানি নিয়ে গরম করতে দিল, পানি গরম করার যে প্রসেসটা, এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? অনেকে বলে যে ভাই এটা না আমি পেঁচায় ফেলি, আসলে তাপ উৎপাদী জিনিসটা কি তাপ হারি কি? তুমি নর্মালি চিন্তা করো, একটা পাতিলের মধ্যে পানি নিয়েছো, নিয়ে হিট দিতেছো, মাইন্ড হিট হিট দিতেছো, যখন হিট দিবা তখন কি ঘটনা ঘটতেছে, তুমি তাপ সাপ্লাই করতেছো না, তাপ দিচ্ছ কিনা? তো মনে রাখবা যে বিক্রিয়া সম্পন্ন করতে তোমাকে এক্সট্রা করে তাপ দিতে হইতেছে ওটা কি তাপ হারি। আর তাপ উৎপাদী মানে কি, যেটা নিজে নিজে ফাটে ফুটে তাপ বের করবে, ওকে কিছু দিতে হবে না, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে তাপ উৎপাদনের ক্ষেত্রে আমরা মনে রাখবো ও ব্যাটা নিজেই অটোমেটিক বিক্রিয়া হয়ে গেলে তাপ উৎপন্ন করবে। আর তাপ হারি মানে হইতেছে ও কি করবে, তাপ হারি, হারি কথাটা আহরণ থেকে, মানে ও নিয়ে তারপর বিক্রিয়াটা করে, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ। আচ্ছা, তারপরে সক্রিয় শক্তি তো বলছে একটু আগে। এইখানে তুমি একটা জিনিস মাস দেখবা বাবা, সেটা হচ্ছে এই যে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কিন্তু দেয় পরীক্ষা, এটা কিন্তু দেয়, বারবার বলে দিতেছি পরীক্ষায় যে মানে পারতে হবে। হ্যাঁ মনে রাখতে হবে বিক্রিয়কের স্থিতিশক্তি, হ্যাঁ উৎপাদের স্থিতিশক্তির থেকে বেশি হয়, তাই না? বিক্রিয়কের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তির থেকে বেশি হয়, মানে সোজা কথায় বিক্রিয়কের শক্তিটা উৎপাদের চেয়ে বেশি হয়, ওই জন্য তো ভাঙার পর তাপটা এক্সট্রা করে বের হয়। আর তাপ হারির ক্ষেত্রে তো ফকির, ওর ক্ষেত্রে কি ঘটনা, ও তো আহরণ করে একটু করে নিয়ে যায়। তো এখানে কি হয়, বিক্রিয়কের স্থিতিশক্তি কি হয় বলো তো, উৎপাদের চেয়ে কম হয়, ঠিক আছে, মানে বিক্রিয়কেরটা কম, উৎপাদের একটা মনে রাখবা, দুটা বললাম বাট মনে রাখবা একটা, তুমি মনে রাখবা কি, তাপ হারির ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি কম হয়, একটা কথা মনে রাখবে সব শেষ, বিক্রিয়কের শক্তি কম হয় মানে উৎপাদ বেশি। আর এখানে যদি বিক্রিয়কের শক্তি কম হয় তাহলে এখানেও বিক্রিয়কের শক্তি কি বেশি হবে, তাহলে এখানে উৎপাদে কম, একটা কথাতে চারটা ইনফরমেশন কাভার দিতে পারবা, ঠিক আছে। ওকে, এরপর আসে এখান থেকে সংঘর্ষ মারামারি তত্ত্ব, মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছিল। সংঘর্ষ মানে তুমি তোমার বন্ধুর সাথে মারামারি করবা, কেমনে করবা, এবার আবার একটা ঘুষি দিবা, এবার আবার একটা ঘুষি দিবা, এই সংঘর্ষ তত্ত্ব। এটা কি পড়বা, এখানে পড়বা যেটা সেটা হচ্ছে সংঘর্ষের 3টা নিয়ম আছে, ঠিক আছে। প্রথম কথা হইতেছে মানে বলে না যে মুভি করতেছো নায়ক নায়িকা লাগবে, অন্য জিনিসের মানে অন্য জিনিস, রাস্তায় মানুষ একটা রিক্সা চালাইতেছে, ওটা দিয়ে তো মুভি করলে হবে না। তো সংঘর্ষের প্রথম শর্ত হইতেছে যে বিক্রিয়া অংশগ্রহণকারী অনুপরমাণু এদের মধ্যে সংঘর্ষ হইতে হবে, নাহলে অন্য কিছু দিতে হবে না ভাই। দ্বিতীয় হইতেছে কি বলতো, সংঘর্ষ একটা ন্যূনতম শক্তি, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট, মিনিমাম এনার্জি নিতে হবে, রাইট। আর থার্ড হইতেছে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে, ধরো এদিকে চলে আসতেছে, বন্ধু তোমাকে মারবো, ওদিকে চলে গেল, দুজন দুপাশে চলে গেল, কি লাভ হলো, তোর সংঘর্ষ হয়েছে আদৌ কিছুই হয়নি, তাই না? এটা একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা এরপর সেখান থেকে এগুলো লাগবে না। ও এখানে আচ্ছা সক্রিয় শক্তিতে বলছি না, এটা একটা মিনিমাম এনার্জি, তাই না বাবা? এই যে মিনিমাম এনার্জি মানে ওইটুকু দেওয়াই লাগবে, ওইটুকু বেশি হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউ আছে বুঝছো, এটা দেখো। মানে ধরো আমি তোমাকে সক্রিয় শক্তির একটু বুঝাই দিই। ধরো কথার কথা, একজন বলছে যে ধরো একটা তোমার হচ্ছে মোবাইল নষ্ট হয়েছে, তুমি মোবাইলের দোকানদারের কাছে গেছো, দোকানদার বলছে যে আমার এটার ফি হইতেছে 500 টাকা, এই 500 টাকা মানে দিতে হবে, নাহলে আমি কাজ করবো না, আমি মোবাইল ঠিক করবো না, বুঝা গেছে। এখন তুমি ওরা বলতেছো না ভাই 100 টাকা নেন, আমি তো ভাই গরিব মানুষ, ও বলছে পারবো না। 200 নেন, পারবো না। 300 নেন, পারবো না। 400 নেন, পারবো না। 500 নেন, পারবো না। পারবো, এবার পারবো, 500 নিলে কিন্তু পারবো, কথা বুঝছো? যতক্ষণ পর্যন্ত না 500 ফিল হবে ততক্ষণ তো হবে না, মানে এটা মিনিমাম, কথা বুঝে গেছে। আচ্ছা এখন তুমি যদি দোকানদারে বলতা, ধরো দোকানদারের টার্গেট হইতেছে 500, তুমি এটা বলছো 1000 দিব, চলবে কিনা? ও কি বলবে, চলবে মানে বেটা দৌড়াবে, তাই না? তার মানে মনে রাখতে হবে এখান থেকে যে ন্যূনতম এনার্জি হইতেছে সক্রিয় শক্তি 1000, তো মানে বুঝছেই তো। আচ্ছা এখান থেকে আর কি লাগবে বাবা, সক্রিয় শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্কে ব্যস্তান এগুলো তো জানো না। এই যে
এটা কিন্তু পরীক্ষা আসছিল ছোট বন্ধু, বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক, তাই না? এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ। সক্রিয়ণ শক্তি যদি বেশি হয় তাহলে বেশিরভাগ অণু ওই শক্তিটা অর্জনই করতে পারে না, ঠিক আছে? আলটিমেটলি বিক্রিয়া অংশগ্রহণই করতে পারে না। মনে রাখতে হবে, এত যদি না মনে থাকে, বিক্রিয়া হারের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, শেষ। এরপর এই অধ্যায়ের মহা গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা পরীক্ষা আসতেই হবে, কারণ এখন আমি যা বলছি এগুলো হচ্ছে ভুগিযোগী, মানে বেসিক কথাবার্তা, এগুলো 1-2 লাইনেই শেষ হয়ে যায়। এখন হচ্ছে পড়া, রাইট? প্রভাবক, প্রভাবক কি জিনিস বলো? প্রভাবক হইতেছে আসলে কি করে বলতো? প্রভাবক হচ্ছে দুইটা কাজ করে। এই যে আমি তোমার একটু আগে বললাম, একটা মোবাইলের দোকানদারের এক্সাম্পল দিয়ে বুঝালাম না? তো মোবাইলের দোকানদার দেখো, যতক্ষণ পর্যন্ত 500 টাকা পায়নি ততক্ষণ পর্যন্ত সে কি করে নাই, কাজ শুরু করে নাই, তাই না? এই প্রভাবক এসে করে কি, বলে কি, ঠিক আছে ভাই, আমি সিস্টেম করতেছি, টেনশন করেন না। ও করে কি, সক্রিয় শক্তিটাকে কমায় ফেলে। তার মানে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে প্রভাবক এসে এমন একটা জিনিস, প্রভাবক মনে রাখবে, এখানে দুটো জিনিস তোমরা প্যাচ লাগাই ফেলো। প্রভাবক সক্রিয় শক্তিকে কমায়, কিন্তু প্রভাবক কিন্তু সাম্যাবস্থাকে চেঞ্জ করতে পারে না, এটা কিন্তু পরীক্ষা আসছে। হ্যাঁ, তারা প্রভাবক কি করে, সক্রিয় শক্তিকে, তাহলে যদি তোমাকে বলে, যেমন ধরো তুমি দোকানদারের কাছে কি লাগে, দোকানদারের একটা ভাই ব্রাদার পরিচিত তোমার, ওকে নিয়ে গেলা, যে বলে তো দেখেন না একটু, হ্যাঁ হয় কিনা দেখবা, এবার কিন্তু প্রাইস কমে গেছে, বল ঠিক আছে 500 না, তুমি 300 দিয়ে। তার মানে কি, এই হচ্ছে সে ভাই ব্রাদার প্রভাবক, ঠিক আছে? এই প্রভাবক যখন তুমি নিয়ে যাওয়া, তখন কিন্তু সক্রিয় শক্তি একটু কমবে, বোঝা গেছে? আচ্ছা। এবং প্রভাবক কিন্তু শুধু মানে এমন না যে শুধু একদিকে বিক্রিয়া বাড়ায়, প্রভাবক কিন্তু দুই দিকেই বিক্রিয়া মানে গতি বাড়ায়, ঠিক আছে? আচ্ছা, প্রভাবক, এই লাইনটা বাপরে বাপ, এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। প্রভাবক কি করে বলো তো বাবা? প্রভাবক কিন্তু সাম্যাবস্থাকে চেঞ্জ করতে পারে না, মনে রাখতে হবে, এটা মহা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট, প্রভাবকের এই যে কি হয়, ভরের বা গঠনে চেঞ্জ হয় না বিক্রিয়ার পরে। সো দেখো, মনে রাখতে হবে, প্রভাবক কিন্তু বালতি বালতি দিতে হবে না, তাই না? প্রভাবক একটু দিলেই কাজ হয়ে যাবে, তাই না? এই সামান্য পরিমাণ প্রভাবক কিন্তু বিক্রিয়ার বেগ হ্রাস বৃদ্ধি করতে পারে। প্রভাবক একটা শর্টকাট আসলে তৈরি করে, এটা কিন্তু মনে রেখে। প্রভাবক কি করে, একটা শর্টকাট তৈরি করে, যেটার মাধ্যমে আলটিমেটলি সক্রিয় শক্তি কি হয় বলতো বাবা, হ্রাস পায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এক্সাম্পল গুলো একদম খাই ফেলতে হবে, ঠিক আছে? যেমন ধনাত্মক প্রভাবক, হ্যাঁ, ও কার্যভিত্তিক ভাবে প্রভাবক কয়, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, 4 প্রকার। ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে কি মনে রাখবা? ধনাত্মক প্রভাবের ক্ষেত্রে মনে রাখতে পারো ধ্বনি মানুষ, MNO, মানুষ, আমরা মানুষ পড়ি ভাবে MNOS, মানুষ। তাই মনে রাখবা, ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে কি বলতো, ধনাত্মক প্রভাবক, ধ্বনি মানুষ, ঠিক আছে? আর এই যে দেখো, পটাশিয়াম ক্লোরাইডকে যখন তুমি ভাঙতেছো, তখন কিন্তু এই ম্যাঙ্গানিজ অক্সাইড কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতেছে অক্সিজেন উৎপন্নের ক্ষেত্রে। এটা কিন্তু তোমরা 9-10-এ পড়ছো। ধরো পরীক্ষায় প্রশ্ন করলো যে অক্সিজেন প্রস্তুতির ক্ষেত্রে কোনটা প্রভাবক হিসেবে ইউজ করা হয়, সেম জিনিস কিন্তু, হ্যাঁ, এরকম কোশ্চেন কিন্তু মেডিকেলে আগে আসছে, হ্যাঁ, এই রিঅ্যাকশনটাই দিছিল, সেম, দেখে রাখো। আচ্ছা, এখন সেখান থেকে আমরা দেখবো হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক প্রভাবক অনেকবার পরীক্ষা আসছে। এটা মানে নেগেটিভ জিনিসের প্রতি মানুষের অনেক মানে কি বলা যায়, মানে আকর্ষণ, বুঝছো? এই জন্য স্যারেরাও বেশি দেয়। মনে রাখবা, ঋণাত্মক প্রভাবক কি বলতো, এই বিক্রিয়ার গতি কমায় দেয়। যেমন হচ্ছে সব গ্লিসারল, অ্যালকোহল, ঠিক আছে, যে ফসফরিক অ্যাসিড, এগুলো সব তোমার নেগেটিভ প্রভাবক, ঠিক আছে? ইম্পর্টেন্ট। অটো প্রভাবক ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে বিক্রিয়ার মধ্যে অটোমেটিক উৎপন্ন হয়, ঠিক আছে? চাইলে মনে রাখতে পারো অটাম, আমি একটা মাসের নাম করি না ইংরেজিতে, অটাম, AUTUMN, এই যে অটাম মানে এমএন তো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে কি বলতে হবে, অটো প্রভাবক। আবিষ্ট প্রভাবক ভেরি ইম্পর্টেন্ট, আবিষ্ট প্রভাবক। আবিষ্ট মানে কি, মানে ধরো তুমি একা পরীক্ষা দিতে যাও, পাশ করতে পারো না, বন্ধুকে নিয়ে যাও, বন্ধু পরীক্ষা দেয়, তুমিও দাও, পাশ করে যাও। কি ঘটনা ঘটতেছে বলো তো? তোমাদের কি আর বলতে হবে, তোমরা তো বুঝে গেছো, কারণ তুমি বন্ধুর দিকে ছাপাই দিতেছো, তাই না? তো ঘটনা আসলে এখানে এরকমই, যে যখন কি হয় বলতো, সোডিয়াম সালফাইডকে নিয়ে যাওয়া হয়, তখন অক্সিজেন দিলে সোডিয়াম সালফেট তৈরি হয়। সোডিয়াম আর্সেনাইডকে নিয়ে যাচ্ছে, এমনিতেই তো বিষাক্ত, পরীক্ষা পাশ করতে পারে না। যখন ওখানে কি দুজনে একসাথে যায়, বন্ধু চলো, হ্যাঁ, ধর হাত ধরে যায়, তখন ওরা কিন্তু বিক্রিয়া করে। তার মানে আসলে ঘটনাটা কি ঘটতেছে, এই সালফেট সালফাইড, যেটা সালফাইড নট সালফেট, সালফাইড হইতেছে কি বলতো, আবিষ্ট প্রভাবক। না মনে থাকলে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সোডিয়াম সালফাইড, হ্যাঁ, আমি লিখতেছি না পুরোটা, সোডিয়াম সালফাইড, SS নাকি স্ক্রিনশট মনে রাখতে পারো। আচ্ছা, এখন সব প্রভাবক সহায়ক, মানে প্রভাবককে হেল্প করার জন্য আরেকজন আছে আবার, ঠিক আছে? আচ্ছা, তো প্রভাবককে হেল্প করার জন্য কে আছে, প্রভাবক সহায়ক, রাইট, বা প্রভাবক প্রমোটর। আমরা তো একটু আগে পড়ে আসলাম, তাই না, যে প্রভাবক কি করে, বিক্রিয়ার গতিকে স্পিড আপ করে, তাহলে বা কমায় দেয়। এখন ওরে মোটিভেশন দেওয়ার জন্য আরেকজনটা আবার লাগবে, ওটা হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রভাবক কি বলতো, প্রমোটর, ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই যে এই রিঅ্যাকশন তোমরা জন্মের পর থেকে দেখতেছো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হইতো, দেখো না এটা? এখানে যে দুজন FM রেডিও বসে আছে, এদের নাম কি তুমি জানো? FM মানে হচ্ছে এই যে আয়রন আর মলিবডেনাম। আয়রন তো প্রভাবক,
আর এই মলিবডের নাম হইতেছে প্রভাবক সহায়ক। বুঝে উঠছো কথাটা? ইম্পর্টেন্ট কিন্তু, বুঝছো? যেমন ওই যে তোমরা বলো না যে ভাই মোটিভেশনের ভিডিও দিলেন, কিন্তু ভিডিওটা কখন দেখবো এটা একটু বলে দেন। হ্যাঁ, মানে এরকম একটা ঘটনা আর কি। মানে প্রভাবকটা এমনিতেই স্পিড আপ করতেছে, ওরে আবার স্পিড আপ করা বা ওর স্পিডটাকে কমানোর জন্য আরেকজন আবার আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রভাবক 20। হ্যাঁ, এটা কিন্তু অনেকে তোমরা মারা খাও, মনে রাখবে ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যেটা প্রভাবক 20 কিন্তু মানে একদম বন্ধ করে দেয় এরকম না। ঠিক আছে? প্রভাবক 20 প্রভাবকটা কমায় দেয়, ঠিক মানে মিনিমাম করে আর কি। বা ঠিক আছে, তো এখানে একটা কথা মাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে তোমরা এই যে তোমরা অনেকে ভাবো গ্লিসারিন মনে হয় প্রভাবক 20 বা ফসফরিক অ্যাসিড মনে হয় প্রভাবক 20, না, এটা ঋণাত্মক প্রভাবক। হ্যাঁ, আর এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রভাবক 20। ঠিক আছে? যেমন হচ্ছে ধুলাবালি, সালফার গুঁড়া, হ্যাঁ, তারপর আর্সেনিক। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, চাইলে মনে রাখতে পারো অসাধ্য বা আসাধ্য, এটা ইচ্ছা আর কি। বলেন আমি আমার অসাধ্য পরিশ্রম করব। হ্যাঁ, আতে হচ্ছে আর্সেনিক, শতে হচ্ছে সালফার, ধতে হচ্ছে ধুলাবাড়ি, এগুলোই মোটামুটি। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো সালফার কি বলে সালফার তোমার ডাইঅক্সাইড, এর সাথে অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে কি করে প্লাটিনাম প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে হ্রাস করে দেয়, এটা ইম্পর্টেন্ট লাগবে। এই ক্ষেত্রে একটা ঘটনা আছে, এই যে আর্সেনিক অক্সাইড যেটা, সেটা কি করে প্রভাব 20 হিসেবে কাজ করে। এইখানে তোমাকে একটু খেয়াল করতে হবে। ধরো পরীক্ষায় বললো যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে, বলো এখানে প্রভাব 20 কোনটা? অপশনে কিন্তু প্লাটিনামও দিবে, অপশনে কিন্তু আর্সেনিক অক্সাইডও দিবে। তুমি যদি নাচতে নাচতে তুমি দেখাও, প্লাটিনাম দেখাও, তাহলে কিন্তু তুমি ধরা খাই গেছো। ঠিক আছে? খেয়াল রাখবা, এখানে ঝামেলা আছে। আচ্ছা, গেল। এখনো সেখান থেকে সমসত্ব। সমসত্ব মানে একই জিনিস, সম মানে তো একই জিনিস, তাই না? মানে একই কি হবে বলো তো, কন্ডিশনে থাকতে হবে বা একই স্টেটে থাকতে হবে। সমসত্ব প্রভাব মানে একই স্টেটে থাকবে, তাই না? এই যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে, তাহলে একটা ঘটনা আছে নাকি রে? একই রিয়াকশন ভাই, একবার দেখলাম প্লাটিনাম, হ্যাঁ, আবার দেখতেছি ভাই এইখানে ঝামেলা আছে। মনে রাখবা, এইটা হইতেছে স্পর্শ পদ্ধতিতে। হ্যাঁ, এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করার সময় কি করতে হবে? প্লাটিনাম। না মনে থাকলে মনে রাখবা, ধরো তুমি রাস্তাতে হাঁটতেছো, তোমার এসে একজন স্পর্শ করলো, তুমি কি করবা? পিঠা বানা ধরে তোমরা রাখবা সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, কারণ স্পর্শ পদ্ধতিতে হবে, তখন পিটাবো। ঠিক আছে? মানে প্লাটিনাম। আর যদি বলে লেট প্রকোষ্ঠ পদ্ধতিতে, ধরো তোমার কি করলো, একটা মানে মানুষজন আইসা তোমার একটা প্রকোষ্ঠের মধ্যে ঢুকাই দিছে, তুমি কি বলবা? দেন ভাই ঢুকাই দেন। হ্যাঁ, একটু বলবা না, নো আমাকে ছাড়েন, তাই না? তো মনে রাখবা যে লেট প্রকোষ্ঠ পদ্ধতির ক্ষেত্রে হবে নো। লেট প্রকোষ্ঠ পদ্ধতির ক্ষেত্রে যখন আমরা সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবো, তখন হবে কি বলতো বাবা? তখন হবে নো। হোয়াট এভার, আমাদের মেইন কনসার্ন কিন্তু এটা ছিল না। আমাদের কনসার্ন ছিল হচ্ছে কি বলতো, যে সালফার ডাইঅক্সাইড এটাও গ্যাস, অক্সিজেনও গ্যাস, এনও এটাও গ্যাস, এটাও গ্যাস, মানে সব একই। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হোমোজেনাস ক্যাটালিস্ট বা সমসত্ব প্রভাবন। আর এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17তে আসছিল, মহা গুরুত্বপূর্ণ। এই যে সুক্রোজ বা চিনি, এর আদ্র বিশ্লেষণ। এই যে সুক্রোজ, চিনি তো সবাই খাইছে না, ওর মধ্যে পানি ঢালে দাও। এখন এটার আদ্র বিশ্লেষণে কে প্রভাবক হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে এইচ প্লাস। কে কাজ করে? এইচ প্লাস, মহা গুরুত্বপূর্ণ। সুক্রোজকে ভাঙলে আমরা তো জানি, বায়োকেমিস্ট্রিতে পড়ছি, তাই না? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, তাই না? আচ্ছা, অসমসত্ব প্রভাবন কি বাবা? অসমসত্ব প্রভাবন মানে হচ্ছে হেটারোজেনাস ক্যাটালিস্ট, রাইট? মানে এখানে দেখো বাবা, এখানে গ্যাস, এখানে গ্যাস, এখানে দেখো গ্যাস, কিন্তু এটা প্লাটিনাম। এটা স্পর্শ পদ্ধতি, তুমি বুঝাই গেছো, তাই না বাবা? হ্যাঁ। আবার দেখো এখানে কার্বন কার্বন, এখানে কি হচ্ছে, এই যে দেখো তোমার ইথিনের সঙ্গে আমি যখন কি করতেছি, হাইড্রোজেন দিচ্ছি, তখন ইথেন তৈরি হচ্ছে। এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটছে। হোয়াট এভার, হ্যাঁ, নিকেল কিন্তু একটা কি বলতো, নিকেল কিন্তু একটা কঠিন প্রভাবক। এইগুলো প্রভাবকগুলো পরীক্ষায় আসে, এটা বেশি জরুরি। ঠিক আছে? আচ্ছা, প্রভাবনের ক্রিয়া কৌশল দুইটা আছে, একটা অন্তর্বর্তী যৌগ, একটা অধিশোষণের মাধ্যমে। এগুলো আসলে জীবনে আসবে না, যেটা লাগবে সেখানে আমি যাই। এই যে এগুলো কিন্তু দিতে পারে পরীক্ষা, বুঝছো? এই যে ফুড ইন্ডাস্ট্রিতে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত ভেজিটেবল অয়েল থেকে প্রভাবকীয় হাইড্রোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে চর্বি বা কি করে মার্জারিন উৎপন্ন করা হয়, মহা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে সেখান থেকে আমরা এই জায়গাটা একটু করবো, প্রভাবকের গুরুত্ব। হ্যাঁ, আমি গুরুত্বের মধ্যে আবার গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। ঠিক আছে? এই যে প্লাটিনাম, এখানে দুইটা জিনিস সম্পর্কে পিএইচডি করতে হবে তোমাকে। একটা হইতেছে প্লাটিনাম, আর একটা হইতেছে এনো। এনো কই? এই যে এনো। ঠিক আছে? এনো হচ্ছে বদমাইশ, বুঝছো? নো, নো হচ্ছে খারাপ, নো মানে নেগেটিভ। মনে রাখবা, এই নো কিন্তু কি করে? বায়ু দূষণ করে। আবারও বলতেছি, নো কি করে? বায়ু দূষণ করে, বায়ু দূষক। আর যেটা আছে তোমার প্লাটিনাম, এই প্লাটিনাম কিন্তু কি বলো তো, পিটান খায় ভালো হয়ে গেছে। এই প্লাটিনাম কিন্তু কি করে? বায়ু দূষক প্রতিরোধক যোদ্ধা, মানে ভালো। ঠিক আছে? হোয়াট এভার। এখন আরেকটা জিনিস আমরা শুনবো, তুমি বই আগে পড়লে তুমি নামটা শুনে থাকবা, ক্যাটালাইটিক কনভার্টার। নাম শুনছো?
না শুনলে আজকে জীবনে প্রথমবারের মতো শুরু। ক্যাটালাইটিক কনভার্টার জিনিসটা আসলে কি, এ কি করে? এই যত খারাপ খারাপ জিনিস হয় সবগুলোকে বাতাসে যে গ্যাসগুলো পাওয়া যায় ওগুলোতে বানায় ফেলে। বাতাসে কি কি পাওয়া যায় বাবা? পানি, হ্যাঁ, ইউনো, সবচেয়ে বেশি কি নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, তারপর কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু পার্সেন্টেজ গুলো লাগে বাই দ্য ওয়ে। গেল। তাহলে ক্যাটালাইটিক কনভার্টার কি করে বুঝছো তো না? যত খারাপ খারাপ জিনিসপাতি আছে সবগুলোকে বাতাসে এক্সিস্টিং জিনিসপাতিতে বানায় ফেলে। এই সবটা মহা গুরুত্বপূর্ণ। আমি যেবার পরীক্ষা দিচ্ছিলাম আমার প্রশ্ন আসছিল। প্রথম আমরা স্টেপ বাই স্টেপ আঁকাবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে অসমসত্ব গ্যাসীয়, এবার হচ্ছে সমসত্ব গ্যাসীয়। সমসত্ব গ্যাসীয় মনে করবো, সমসত্ব মানে কি? একই জিনিস বলে না, যেমন অনেক জায়গাতে বলা হয় যে একই জাতের মধ্যে বিয়ে হইলে নাকি তারা পবিত্র থাকে। তোমার রাখবা জাস্ট মনে রাখার জন্য, সমসত্ব বা সমান সমান বা একই জাতীয় হইলে পবিত্র থাকবে। সো পি আর বি পবিত্র নাকি, মানে প্রোপাইনিন অক্সিডাইজার আর একটা বিউটারাইড হোয়াট এভার। এখন পো থেকেই মনে রাখবা, পো মানে হচ্ছে মো, মানে হচ্ছে পো, তাই না? পো, আল্লাহ সব হয়ে গেছে, পো মো পো মো, তাই না? তাহলে মানে প্রোপাইনিন অক্সিডাইজার কোথায় ইউজ হয়? প্রোপাইনিন অক্সিডাইজার ক্ষেত্রে প্রভাবকটা হচ্ছে কি বলতো? মলিবডেনাম 6 কমপ্লেক্স। এবং এটা প্রোপাইলিন অক্সাইড তৈরি করতে হেল্প করে, পলিস্টার, পলিইউরেথান, পারবা ভাই এগুলা। আচ্ছা, বিউটারাইনের ক্ষেত্রে মনে রাখবা, বিউটারাইনের ক্ষেত্রে মনে রাখবা বিউটিফুল। বিউটিফুল এই যে নিপ, কলমের নিপ থাকে না, কলমের নিপ নিপ নিপ, তো মনে রাখবা বিউটিফুল কলমের নিপ হয়েছে। আচ্ছা, বিউটিফুল কলমের নিপ কি হয়েছে? অ্যাড হয়েছে, হ্যাঁ অ্যাড হয়েছে। আর মনে রাখতে পারো অ্যাড হয়েছে, এই অ্যাড হয়েছে, হ্যাঁ। এবং এটা নিয়ে মানুষজন কি করতেছে? ফান করতেছে। মানে ধরো একটা কলমের নিপ অনেক সুন্দর হয়েছে, এটা নিয়ে মানুষজন ফান করতেছে, তাই না? তোমার একটা বিউটিফুল নিপ 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 অ্যাড হয়েছে, এই জন্য মানুষ ফান করতেছে। আচ্ছা, সেই দুটা গেল। এখন হচ্ছে অসমসত্ব। এখানে একটা খুব সুন্দর একটা সেগমেন্ট আছে, তুমি খেয়াল করছো? দেখো, অসমসত্যের মধ্যে একদম মানে পাক্কা স্যারের জন্য একদম রেডি করে দিচ্ছে, 4টা সেগমেন্ট দেওয়া আছে কোশ্চেন। মানে স্যার যদি চায় যে জীবনে কি আছে, নিচের কোনটা অসমসত্ব গ্যাসীয় বিক্রিয়া নয়, মার এটা একটা দিব, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, আরেকটা ধরো ইন্টারনেট থেকে মারে দিল, অথবা ধরো এখান থেকে একটা দিয়ে দিল, হয়ে গেল কিন্তু কোশ্চেন। তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দুটো পবিত্রগুলো হচ্ছে সমসত্ব, বাকি যেগুলো আছে সেগুলো অসমসত্ব, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমরা এই প্রভাবকগুলো দেখবো। সো আমি তোমাকে মনে বলছি একটু আগে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড হয়। বলছিলাম না স্পর্শ পদ্ধতি, স্পর্শ হইলে পিটাইতে হবে, তাই না? এই যে মনে রাখবো পিটাবো ভাই, হ্যাঁ। আচ্ছা, অ্যামোনিয়া, আচ্ছা দেখো এখানে দেখো, অ্যামোনিয়া এবং অক্সিজেন মিলে এনো তৈরি হচ্ছে আর পানি তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে মনে রাখতে পারো কি বলতো? এখানে মনে রাখতে পারো এই যে পিআর, এখানে প্রভাবটা কি ইউজ হয়? পিআর। এখানে একটা কথা আছে, আমি এই শখটা একটু বলে দিই। স্পর্শ পদ্ধতিতে কি তৈরি হয়, এটা একটা এমসিকিউ আসতে পারে। মনে রাখবো সালফিউরিক অ্যাসিড, প্রথম কথা। অসওয়াল্ড পদ্ধতিতে কি তৈরি হয়? উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মহা গুরুত্বপূর্ণ। আবার হেবারবোস পদ্ধতিতে কি তৈরি হয়? উত্তর হচ্ছে অ্যামোনিয়া। স্টিম অ্যালকেন ডিফর্মিং পদ্ধতিতে কি তৈরি হয়? উত্তর হচ্ছে কি বলতো? হাইড্রোজেন। বুঝছো? এটা গেল একটা কথা। এখন আসে এখানে, আর তোমরা সারা জীবন ধরে পড়ে আসছো এই রিয়াকশন, N2 প্লাস H2 মিলে হচ্ছে 2NH3। সেখানে কাফ মনে রাখবা, আরবিতে একটা ওয়ার্ড আছে না কাফ, সেটা মনে রাখতে পারো। কে তো হচ্ছে পটাশিয়াম, এফ এ আর এফ, পারবে না? আচ্ছা, আর এইটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছিল, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, এটা মনে রাখতে পারো মিনি 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 মানে কি? মিথেন এবং অক্সিজেন মিলে, সরি মিথেন এবং পানি মিলে যখন এটা তৈরি করতেছে, এখানে ক্লিনিক্যাল প্রভাব কিছু হচ্ছে, তাই না? স্টিম অ্যালকেন রিফর্মিং পদ্ধতিতে মহা গুরুত্বপূর্ণ। আর ব্যবহারগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, যতটুকু পারো দেখে রাখতাম। আচ্ছা, এরপরে সেখান থেকে আমরা যাব হচ্ছে সক্রিয় শক্তি বলছি ভাই। আচ্ছা, এনজাইম, এনজাইম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা কথা আছে একটু বলে দিই, হ্যাঁ। এনজাইম প্রথম কথা উদ্ভিদ দেহ থেকেও পাওয়া যাবে, প্রাণী দেহ থেকেও পাওয়া যাবে, ঠিক আছে। দ্বিতীয় কথা উচ্চ আণবিক ভর বিশিষ্ট, নট নিম্ন। তৃতীয় কথা নাইট্রোজেন সমৃদ্ধ, হ্যাঁ। এবং কি ভাই, এটা হচ্ছে বর্তুলাকার মানে গোল, হ্যাঁ, রাউন্ড। এবং কি টারশিয়ারি প্রোটিন, নট প্রাইমারি নট সেকেন্ডারি নট, মানে টারশিয়ারি হবে, ঠিক আছে। এবং এনজাইম কি করে বাবা? এনজাইম কলয়েড তৈরি করে, মহা গুরুত্বপূর্ণ, নট সাসপেনশন, ঠিক আছে। এগুলো লাগবে। আচ্ছা, এখন আসলে এইটা তো কোটি কোটি বার তোমার পরীক্ষাতে চলে আসছে, আমি দেখছি, বুঝছো? এমনি বললাম আসছে মানে আগে তো আসছিল। আচ্ছা, ইস্ট, ইস্ট কি করে বলো? এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে এই যে গ্লুকোজকে ভাঙে অ্যালকোহল তৈরি করতেছে কে বলো তো? জাইমেস। এটা আসে কই থেকে? এটা আসে হচ্ছে ইস্ট থেকে, ঠিক আছে। এটা মহা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসে এখান থেকে, এরপর আসো বাবা এই জায়গাটা, এই যে এটা এটা পড়ান পারে না কেন জানি। যখনই বলবি ইউরিয়াকে ভাঙার জন্য কোন এনজাইম লাগবে, বলে ইউরিয়াস। বলতো এটা কই থেকে পাওয়া যায় ভাই? জানি না ভাই। সয়াবিন থেকে পাওয়া যায়, সয়াবিন থেকে ইউরিয়াস পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এনজাইমের বৈশিষ্ট্য এগুলো একটু দেখে রাখো। দু একটা কথা আমি একটু বলে দিই, যেমন হচ্ছে এই যে 1 মিনিটে কার্বনিক অ্যাসিডের 360 লক্ষ অণুকে ভাঙে, হ্যাঁ। 37 ডিগ্রিতে ভালো কাজ করে, 37 ডিগ্রিতে মাইন্ড ইট। তারপর 7, সব 7 না, দেখো 37, 7, 36 মিল আছে না? আচ্ছা, বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থা নিয়ে বেশি পেঁচানোর কিছু নাই, আমি শুধু একটা কথা বলবো যে মনে রাখবা সাম্যাবস্থা এমন একটা অবস্থা, এটা কিন্তু এই যে এখানে প্রথম পয়েন্টটাই মনে রাখবা, সাম্যাবস্থা কিন্তু কখনো, সাম্যাবস্থায় কিন্তু কখনো কি হয় না বলতো? বিক্রিয়া শেষ হয় না। এখানে কি হয়? সম্মুখমুখী বিক্রিয়া হয় আর পশ্চাৎমুখী বিক্রিয়া সমান হয়।
ঠিক আছে? এই যে হাইড্রোজেন, এটা তোমরা পড়ছো একটু আগে, রাইট? এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও পরীক্ষাতে আসে যে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে যখন বিক্রিয়া হয় তখন কতটুকু হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় বলো তো? এটা কিন্তু পরীক্ষায় আসে। 80%, আর 20% কিন্তু তৈরি হয় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো গেল। সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, জানো তো? না থাকলে এই হেডিংটা মনে রাখবা, সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। এটা নিয়ে একটা বিশাল বড় একটা প্যারাই আছে বইয়ে, তো তোমার মনে রাখতে হবে সাম্যাবস্থা একটা চলমান অবস্থা ভাই, এটা নিয়ে একটা বই প্যারাই আছে। ঠিক আছে, ওকে। এবং এই যে চলমান অবস্থা, এটা প্রমাণ হয়েছে কেমনে? এটা প্রমাণ হয়েছে যে ট্রেসার আয়োডিন দিয়ে, ঠিক আছে? ট্রেসার আয়োডিন দিয়ে। আয়োডিন কত? 128, আর নিচে 53, ঠিক আছে, ওকে। এইটা মাস্ট লাগবে, সাম্যাবস্থার শর্ত 4টা, ঠিক আছে? এটা তোমার কি, এটা তুমি কেমনে মনে রাখবা বলো? এটা তুমি চাইলে মনে রাখতে পারো এমনি, হ্যাঁ। এটা অনেক অনেক ভাবে মনে রাখে, আমি মনে রাখতাম সেই, সেই ভাই সেই। এসটিসি স্ট্যাবিলিটি, মানে স্থায়িত্ব। এটা হচ্ছে ইজি অ্যাপ্রোচ, মানে দুই দিকে ইজি থেকে ইজিলি যেতে পারবে উভয় দিক থেকে। আইটা হচ্ছে ইনকমপ্লিটনেস, মানে বিক্রিয়া শেষই হবে না। আরেকটা হচ্ছে কি বলতো, ইনএফেক্টেস, এফেক্টেস অফ কি বলতো, ক্যাটালিস্ট, মানে প্রভাবক কাজ করবে না এখানে। ভাই এটা ভুলিও না কিন্তু, আমি তোমাকে একটু বুঝাই দিই। প্রভাবক কিন্তু সাম্যাবস্থায় কাজ করে না, বিক্রিয়া কিন্তু অসম্পূর্ণ, নট কমপ্লিট, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না, ভুল করলে চান্স হবে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা। এগুলো একটু পরে রেখো, বুঝছো? এগুলো মেডিকেল আসছিল। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.33 মল ইথানিক অ্যাসিড, পয়েন্ট এই ভুগি যুগি, এগুলো দেখবা, ঠিক আছে? এবং বিক্রিয়ার পর কি তৈরি হয় এটা দেখো, ঠিক আছে? এই যে কি উৎপন্ন করে এগুলো একটু পড়ো। এইটা একটা আছে, এই যে এটা একটু পরীক্ষা আসে, হ্যাঁ, এটা একটু দেখবা। এই যে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে, এই যে তোমাদের যে সেই বিখ্যাত বিক্রিয়া যেটা দেখছো তোমরা, হেবার বস পদ্ধতি, তাই না? এটা কথা আছে, কথা হইতেছে যে এই বিক্রিয়া কতটুকু অ্যামোনিয়া তৈরি হয়? উত্তর হচ্ছে 7%। কত পার্সেন্ট বাবা? 7%। আর বাকি কত? বাকি 93%-এ কিন্তু কি বলতো, বিক্রিয়ক অবস্থা থেকে যায়, ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা তোমরা অবশ্যই ইয়াতে লিখছো, এই যে সিকিউতে লিখছিলা সাম্য, এবং যে তোমার এই সাম্য ধ্রুবক যেটা, এটা কিন্তু কখনো শূন্য হয় না, আবার অসীমও হয় না, কিন্তু বৃহৎ হতে পারে, অনেক ছোট হতে পারে। হ্যাঁ, এটা একটু মনে রেখো। আচ্ছা, এরপরে সেখান থেকে তোমাদের সবার ফেভারিট কি বলতো, লা সাথের নীতি, যেটা পরীক্ষা আসে। সো হোয়াট ইজ লা সাথের নীতি? দেখো, তুমি যেগুলো পারো ওগুলো নিয়ে আমি পেঁচাবো না। প্রথম কথা হইতেছে, তুমি যদি বিক্রিয়ক বাড়াও উৎপাদ বাড়বে, তুমি যদি উৎপাদ বাড়াও বিক্রিয়ক বাড়বে, যে কোনো একদিক বাড়লে উল্টাটা হবে, ভাইস ভার্সা। এটা তুমি পারো, ঝামেলা যেখানে লাগবে সেখানে আমি যাবো। লা সাথের নীতির ক্ষেত্রে আমরা 3টা জিনিসটাই কাজ করি, তাই না? একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে কি বলতো চাপ, একটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রাটা আমি বলে ফেলছি। আচ্ছা, তাপমাত্রা নিয়ে আমি কথা বলবো। একটা ধরো একটা বাসায় দাওয়াত খেতে গেছো, পেটের ভরা, তোমার আরো টিসি দিতেছে, হ্যাঁ, না পারে খাইতেছো, খাওয়ার পর বমি করে উগলাই দিবা না? তার মানে একটা বিক্রিয়ায় যখন অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, ওই বিক্রিয়াতে তুমি যদি আরো তাপ দাও কি হবে? সার্কিট উল্টা হয়ে গেছে, মানে রিভার্স করবে, কথা বুঝে গেছে? তার মানে তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি আরো তাপমাত্রা দাও, ওর সার্কিট রিভার্স করবে, মানে পিছন দিকে যাবে, বিক্রিয়া উল্টা দিকে যাবে। তার মানে কি, উৎপাদ বেশি তৈরি হবে নাকি বিক্রিয়ক বেশি তৈরি হবে বলো তো? অবশ্যই বিক্রিয়ক বেশি তৈরি হবে, তাই না? এই কথাটা একটু মনে রাখো, এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে বহুত কথা বলছে গেছে, সেগুলো আসলে হ্যাঁ বুঝতেই পারতেছো, আসবে না আর কি পরীক্ষায়। পরীক্ষায় কি আসবে এটা তো বলে দেওয়া যায়, বুঝছো? আচ্ছা শোনো, এখানে এগুলো এত কিছু লাগবে না, মেইন থিম তো তোমার বলে দিছি। আর তাপারি ক্ষেত্রে কি হবে বলো? তাপমাত্রা বাড়াইলে কি হবে বলো? বিক্রিয়ার হার বাড়বে, এটা তো জানো না? এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন আসো চাপ। এইটা ভাই তোমরা পেঁচাও। চাপের ক্ষেত্রে 2টা কন্ডিশন আছে, একটু বলে দিই তোমাদের বই অনুযায়ী আর কি, যা লাগবে ওইটুকু বলি। আচ্ছা, এই প্রথম কথা হচ্ছে যে চাপের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রথম যে জিনিসটা মানে নিতে হবে, হ্যাঁ, মানে আগে দেখতে হবে সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে কোনগুলা কোনগুলা আছে, মানে আগে গ্যাসীয় জিনিসপাতি কনসিডারে নিতে হবে, তারপর খেলা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের বলি যে তুমি যদি একটা বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়াও, তাহলে কি ঘটনা ঘটবে? যেটা ঘটবে সেটা হচ্ছে কি বলতো, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। কি হবে? বেশি মোল থেকে কি হবে বলতো, কম মোলের দিকে যাবে। যেমন দেখো এখানে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন আছে, আবার কি আছে বলতো, আবার হাইড্রোজেন আছে, হ্যাঁ। এখানে এই যে নাইট্রোজেন, আবার কি আছে, 3টা হাইড্রোজেন, হ্যাঁ, মিলে হচ্ছে কি বলতো, অ্যামোনিয়া, তাই না? এখন তুমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়াও, তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, এদিকে আছে 4 মোল আর এদিকে আছে 2 মোল, তাহলে কি হবে বলো? তুমি যদি চাপ বাড়াও তাহলে কি হবে? বেশি মোল থেকে, বেশি মোল মানে 4 মোল, এদিক থেকে কম মোলের দিকে যাবে, দ্যাটস ইট, ঠিক আছে? তবে এখানে পয়েন্ট টু বি নোটেড যেটা, সেটা হচ্ছে ভাই, এগুলো হচ্ছে গ্যাস, মানে আমি শুধু গ্যাস গুলাকে কনসিডার করব, ঠিক আছে? ধরো এটা যদি কঠিন থাকতো তাহলে এটা বাদ দিতাম, এই দুটোর মধ্যে কম্পেয়ার হতো, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, চাপ থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ। এই যে দেখো, যদি মোল সংখ্যা সমান হয়,
হ্যাঁ বিক্রি, এখন এখানে দেখো 2 মোল, এপাশেও 2 মোল, বিক্রি উৎপাদনের মোল সংখ্যা সমান ডেল এন জিরো। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু চাপের কোনো ইফেক্ট নাই। এটা কিন্তু মেডিকেল আসছিল যে নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে চাপের ইফেক্ট নাই, এগুলো একটু প্র্যাকটিস করবা নিজে। হ্যাঁ, এটা ডিউতে আসছিল, এটা আমি বলি। দেখো এই দেখো তিনটা, এই যে তিনটা আয়রন, পানি আর ফেরাস কি বলতো ফেরাসোফেরিক, আর হচ্ছে কি বলতো একটা হাইড্রোজেন। এখানে দেখার বিষয় এটা কিন্তু সলিডে আছে, তাহলে এটা বাদ। বললাম না চাপের ইফেক্ট ক্যালকুলেট করতে গেলে যেটা সলিড আছে ওটা বাদ। তাহলে আর থাকে এখানে গ্যাস, এটাও সলিড, এটাও বাদ। তাহলে এখানেও 4টা গ্যাস, এখানেও 4টা গ্যাস। এখানে কি চাপের কোনো ইফেক্ট আছে? চাপের কোনো ইফেক্ট নাই, কারণ মোল সংখ্যা তো সমান। হ্যাঁ, সেইটুকুই আর কি, এগুলা তুমি দেখবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে আসো, ঘনমাত্রা বলে দিচ্ছি অলরেডি, এগুলো আর কিচ্ছু পড়ে না এখানে। মানে সেই বাচ্চারা এখানে সময় নষ্ট করবে যারা আসলে বুঝে না যে আসলে কি লাগে পরীক্ষায়, বুঝছো? যারা চালাক ওরা বলবে এখানে আর কিছু নাই, টাটা গুড বাই। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি তোমাদের ভাগ্য অনেক বেশি খারাপ হয় তাহলে কেপিকেসির ম্যাথ গুলা দিবে। কেপিকেসির ম্যাথ যেগুলো অ্যাকচুয়ালি তোমরা ইন্টারমিডিয়েট যেগুলো করছো, বাট আমার মনে হয় না তোমাদের ভাগ্য এত খারাপ, রাইট? আচ্ছা, এখানে বাস্তবে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে চাপ কতটুকু আছে? হ্যাঁ, চাপ চাপ এত এটির মধ্যে রাখলে ভালো। এটা 2-1টা জিনিস একটু দেখো। ও, এইটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে? এই যে অত্যানুকূল তাপমাত্রায় অ্যামোনিয়া উৎপাদনের জন্য আমরা কি কি ঘটনা ঘটাই, এগুলো একটু দেখবা, ঠিক আছে? এগুলো আমি আর বলতেছি না। ওকে, এবার আসো ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র কে দিছে বলো? ভরক্রিয়ার সূত্র দিছে হচ্ছে গুলবার্গ এবং ভাগে, তাই না? এটা ইম্পর্টেন্ট, এটাই দেয় পরীক্ষা, আর কিছু দিবে না এখান থেকে। আর এখানে এটা একটু পরে রেখে, এটা মেডিকেল আসছিল একবার। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট কি বলতো সময় যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এটা ইম্পর্টেন্ট। সক্রিয় ভর জিনিসটা আসলে কি হয়? মোলার ঘনমাত্রা নাহলে আংশিক চাপ, এটা সমানুপাতিক। এটা ইম্পর্টেন্ট। সক্রিয় ভরকে যে বলছে এখানে বহুত কথা, এগুলো আসলে লাগবে না, তুমি ডিরেক্ট আসবা কেপি গেছি। আচ্ছা, এখানে হাজারি স্যার বলছে কেপি গেছি একক নাই, ওইদিকে কবি স্যার আবার বোর্ড প্রশ্নগুলো কেপি গেছি একক বের করে একদম বাচ্চা ফোটাই ফেলছে। কি একটা অবস্থা! দেখ, ওনারা মারামারি করতে থাক, আমরা মাঝখান দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে পার হয়ে যাই। চলো, সো কেপি কেসির ক্ষেত্রে তুমি মনে রাখবা কি বলতো, যে কেপি আর কেসি এই দুটো একক কিন্তু পরীক্ষা আসে। তো কেপি কেসির ক্ষেত্রে আমাদের মেইন যে সূত্রটা সেটা কেপি এর ক্ষেত্রে কি বলো, আর কেসির ক্ষেত্রে কি? কেসির ক্ষেত্রে হচ্ছে মোল পার কি বলতো লিটার। হ্যাঁ, মোল পার লিটার, এর উপর হচ্ছে ডেলেন। আর কেপির ক্ষেত্রে হচ্ছে কি বলতো, এটিএম টু দি পাওয়ার কি বলতো বাবা, ডেলেন। এইটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা ভাই। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ডেলেন জিনিসটা আবার কি ভাই? হ্যাঁ, ডেলেন ধরো তোমাদের একটা চিরপরিচিত বিক্রিয়া দিয়ে দেখাই, ঠিক আছে? আসো, যেমন ধরো তোমাদের এগুলো বানাই দিতেছি না কেন, তো তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো দিলে তোমরা ভালো বুঝবা, রাইট? পরীক্ষা আসার মধ্যে একটা খুঁজতেছি। এই যেমন ধরো এইটা, এই যে দেখো, দুইটা সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন। হ্যাঁ, আবার তৈরি হচ্ছে কি বলতো, দুইটা সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে খেয়াল করো, এ পাশে কি আছে? এ পাশে 2 আর 1 মানে কত, 3 মোল। আর এ পাশে কত আছে? এ পাশে আছে 2 মোল। মনে রাখতে হবে ডেল এন মানে হইতেছে কি বলতো, ডেল এন মানে হইতেছে উৎপাদ মাইনাস কি বলতো বিক্রিয়ক। উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। উৎপাদ কত? উৎপাদ হইতেছে 2, আর বিক্রিয়ক কত? বিক্রিয়ক হইতেছে কত বলতো, 3 নাকি? উৎপাদ হচ্ছে 2, হ্যাঁ। তাহলে আসতেছে কত বলতো, -1। এই যে ডেলেন এর মান। এখন তুমি এখান থেকে তুমি যদি কেপির মান বা কেসির মান বের করতে চাও, কেসি ইজ ইকুয়াল টু কি বলতো, আগে লিখবো বাবা মোল পার লিটার, তারপরে কি বলতো টু দি পাওয়ার, এই যে টু দি পাওয়ার কি বলতো -1। বুঝো নাই? তাহলে এখন গুণ করে দাও, মোল টু দি পাওয়ার -1 আর লিটার, এটা হয়ে গেল। আর কেসির ক্ষেত্রে তুমি যদি, স্যার কেসি বের করলাম, কেপি যদি বের করতে চাও তাহলে কি লিখবা? তাহলে এটিএম টু দি পাওয়ার -1। এই তো, বুঝছো? হ্যাঁ, আরেকটা কথা আছে, যদি কখনো অপশনে দেখো যে একক নাই, তাইলে বুঝবা যে এটা হাজারি স্যারের বই থেকে হয়তো বা হয়েছে কোশ্চেনটা। হ্যাঁ, আর যদি দেখো অপশনের মধ্যে একক নাই বলে নাই, তাইলে এটা মারা দিতে হবে, ঠিক আছে? এই হলো কথা। আর কি দেখবো বলো, এখান থেকে এগুলো তো তোমরা পারো, এগুলো বলে ফেলছি অলরেডি। এই যে দেখো কেপি কেসের মান কোথায় সমান হবে, এগুলো একটু দেখো। ও, কেপি কেসের একটা ইকুয়েশন আছে, এই যে পেয়ে গেছে। কেপি ইজ ইকুয়াল টু কি বলতো বাবা, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু ডেলেন। মহা গুরুত্বপূর্ণ, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু ডেলেন, তাই না? সো মনে রাখবো পিসি, কি মনে রাখবো, পিসি। এই দেখো এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে সি, পার্সোনাল কম্পিউটার নাকি? কেপি সবসময় কি থাকবে, পি হচ্ছে পৃথক আকারে থাকবে, মানে স্ট্যান্ডার্ড যে সূত্রটা ওখানে কেপি পৃথক আকারে থাকবে। কেপি ইজ ইকুয়াল টু কি হবে, কেসি আর টি। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, আর টি ডেলেন, এটা কারেক্ট। তোমার যদি আমি বলি কেপি ইজ ইকুয়াল টু কি বলতো, কেসি বললাম আর টি ডেলেন, এটা কিন্তু ভুল, শুধু টি এর উপর গেছে। হ্যাঁ, এগুলো খেয়াল করবা, মেডিকেলে তো আর বেশি কিছু দিবে না, এগুলো দিয়ে পেঁচাবে। হ্যাঁ, আচ্ছা,
এইগুলা তো লাগবে না। এই যে বললাম তো যে এদের মধ্যে ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে এই যে এগুলা দিবে, বুঝছো? আর এগুলো দিলে আমার পরীক্ষা হলে করতে যাও না, বুঝছো? করলে কিন্তু মারা খাই যাওয়া। মাঝে মাঝে পরীক্ষা হলে কিন্তু একটু মানে মাথায় বুদ্ধি খাটাতে হবে, হ্যাঁ? শুধু মানে 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 ভাবা গোবা হলে হবে না, কারণ এই ম্যাথটা করতে গিয়ে তোমার দেখা যাবে 5টা পারা ম্যাথ তুমি মানে 5টা পারা এমসিকিউ তুমি উত্তর করতেছো না, ধরা খাই যাবা। কিন্তু এগুলো কিন্তু ডিস্ট্রাক্টর, মাথায় রাখতে হবে। এগুলো পারার দরকারই নেই, বুঝছো? বা এই জিনিস করতে যা দেখা গেলো একটা অদ্ভুত সহজ জিনিস ভুল করে ফেলছো, ধরা খাবা কিন্তু। ঠিক আছে? আর যে কেপিকেসির মধ্যে সম্পর্ক এগুলো দেখবা। এরপর নিচে আসো এখান থেকে, এগুলা লাগবে না, নিচে আসো। আচ্ছা, এখান থেকে এগুলো লাগবে না, এগুলো তো ম্যাথ। এরপর আমরা আসছি কেসির গুরুত্ব। এটা তোমরা পারবার সাথে একটা কথা আমি বলবো এখানে, এই যে এটা একটু মনে রেখো, যে কেসির মান যদি তোমার 10⁻³ থেকে 10⁻³ থেকে 10⁻³ মধ্যে হয়, তাহলে উৎপাদ গণনাযোগ্য পরিমাণে থাকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এই যে কেসির মান যদি অনেক বেশি হয় তাহলে বুঝবো বিক্রিয়া শেষ। হ্যাঁ, বিক্রিয়া কিছু উৎপাদ বেশি। আর যদি দেখো কেসির মান অনেক কম, বিক্রিয়া হয় নাই, তখন উৎপাদ হচ্ছে বিক্রিয়া বেশি থাকবে। ঠিক আছে? এটাই দেয় পরীক্ষায়। ওকে, এগুলো বাইরে প্রশ্নই আসবে না, দেখো যা বলতেছি এগুলোই আসবে, মানে এই টপিকগুলো থেকেই আসবে আর কি। আচ্ছা, এরপর আসে এখান থেকে বক্স এমসিকিউ বলে কিন্তু পড়তে হবে। এই যেমন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা আমি বলি, হ্যাঁ? এখন দেখো এখানে কেসের ইকুয়েশনটা বলছে, রাইট? তো কেসের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি? উৎপাদ কনসেন্ট্রেশন অফ কি বলতো? কনসেন্ট্রেশন অফ উৎপাদ ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ বিক্রিয়া, তাই না? এই রিঅ্যাকশন তার নরমালি কি হওয়ার কথা? কেস ইজ ইকুয়াল টু হওয়ার কথা, নরমালি যেটা হওয়ার কথা আর কি, কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, তারপর কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম অক্সাইড, আর নিচে কি বলতো? কনসেন্ট্রেশন অফ কি বলতো? ক্যালসিয়াম কার্বনেট, ঠিক কি না? হ্যাঁ, এর একটা ঘটনা আছে। কারণটা তো এইটাই, কিন্তু এটা যেহেতু সলিড ভাই, এই জন্য ভাগ সলিডের ঘনমাত্রা 1, সেটা 1, এটাও 1। তো দেখো আলটিমেটলি কিন্তু কেসির মান হবে কত বলো তো? এটা এটা কিন্তু রাশি বোর্ডে আসছিল, ঠিক আছে? জিনিসটা কিন্তু খুবই কনসেপচুয়াল দিতে পারে, হ্যাঁ? দেখে রেখো যে কেস যখন আমার মানে সলিড জিনিসপাতি থাকবে, দেখো সলিড এস, এই সলিড এগুলো ঘনমাত্রা কিন্তু 1। হুম, আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে বাবা, এখানে তো এগুলো লাগবে না। বক্স এমসিকিউ গুলো মাস্ট পড়বা, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে। বক্স এমসিকিউ না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, পরীক্ষা দিতে গেলে ধরা খেয়ে যাবা। আচ্ছা, পানির আয়নিক গুণফল, তো এখানে তুমি জাস্ট এইটুকু জেনে রাখবা যে পানি কি করে বলো তো? যে বিজ্ঞানী কোলরাস এবং হেডউইলার, হ্যাঁ, বিশুদ্ধ পানি পরিবাহিতা নির্ণয় করছে এবং বলছে যে অতি বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে কি করে বলতো? বিদ্যুৎ পরিবহন করে। এই যে কেডাব্লিউ মহা গুরুত্বপূর্ণ, পানির আয়নিক গুণফল, ঠিক আছে? এইচ প্লাস এবং ওইচ মাইনাসের ঘনমাত্রা গুণফল, ঠিক আছে? এবং এইটা কিন্তু লাগবে এখান থেকে, কোনটা বলো তো? এই যে এটা, এটা মাস্ট। হুম, তোমরা তো একাডেমিকে বহুত কিছু বুঝছো, জাস্ট আমি তোমাকে বলি পরীক্ষায় কি আসবে। বলবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ক্ষেত্রে এইচ প্লাসের ঘনমাত্রা কত, ওইচ এর ঘনমাত্রা কত, মহা গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগবে, 25 ডিগ্রিতে পানির আয়নিক গুণফল কত, এটাও কিন্তু পরীক্ষা আসে। কেডাব্লিউ কত? কেডাব্লিউ কত বলো তো? 10⁻⁻14। এটা কিন্তু লাগবে, এটা ভালো করে বলবো। এবং এইটা এইটা এটা ভার্সিটিগুলোতে বহুত আসছে, মেডিকেলের যে কোনো মুহূর্তে চলে আসবে, হ্যাঁ? যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার ঘনমাত্রা কত? 55.5 মোল। এরকম ঠাড়া মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, বিয়োজিত অবিয়োজিত পানি অনুপাত করতে পারো, ইম্পর্টেন্ট। আর এখান থেকে ওই যে বললাম তোমাকে, যেটা 25 ডিগ্রিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু দেখে রাখতে পারো, দেখো। এরপর আসবা, আমরা তো জানি তাই না বাবা, একটা দ্রবণের মধ্যে যদি এইচ প্লাস বা হাইড্রোনিয়াম মান বেশি থাকে তাহলে ওটা অম্লীয়। যদি এইচ প্লাস হাইড্রোনিয়াম এইচ প্লাস আর কি বল ওইচ মাইনাস সেম থাকে তাহলে নিরপেক্ষ। যদি ওইচ মাইনাসটা বেশি থাকে তাহলে ক্ষার। এটাই পরীক্ষাতে দেয়, সহজ কিন্তু পরীক্ষাতে দেয়, পরীক্ষাটা কঠিন জিনিস দেয় না আসলে, সোজাই দেয়, সোজাই তোমরা পারো না। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দেই। আচ্ছা, অম্ল ক্ষারকের এটা কিন্তু ইম্পর্টেন্ট, অম্ল এবং ক্ষারকের বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক, এটা কে দিছে এই সম্পর্কটা? এটা অসওয়াল্ড দিছে, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র বলে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আর কি লাগবে? এগুলো তো লাগবে না। এখান থেকে তুমি এই যে অসওয়াল্ডের সূত্রটা একটু পড়বা, মনে রাখতে হবে যে মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা অম্ল বা ক্ষারকের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটা যদি ভুলছো ভাই তাহলে শেষ। বর্গমূলের ব্যস্তানুপাতিক, ভুল করিও, হ্যাঁ? এই যে সূত্রটা, এই যে আলফা কি হবে সমানুপাতিক কি বলতো? আলফা সমানুপাতিক হচ্ছে কি বলতো? এটা, ঠিক আছে? 1/√c, ঠিক আছে? মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা মনে রেখো। আচ্ছা, এই যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই যে তীব্র অম্ল বা তীব্র ক্ষারকের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা কি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে কি হবে বলো তো? লৌহকরণ সূত্র কাজ করবে না। মানে কাদের ক্ষেত্রে লৌহকরণ সূত্র কাজ করবে? যেগুলো হচ্ছে মৃদু অম্ল বা মৃদু ক্ষার, ঠিক আছে? আচ্ছা,
তোমরা তো মনে হয় পড়ছিলা ব্রনস্টেড লাউরি সূত্র, মনে পড়ে? পড়ছিলে না? প্রো মানে যেটা প্রোটন দেয় সেটা কি বলো? অ্যাসিড। যেটা প্রোটন দেয় সেটা কি বলো? ক্ষার। মনে আছে? হ্যাঁ, ওই জিনিস এখানে বলছে। এখানে দুইটা কথা একটু আমি বলে দিই, ঠিক আছে? একটা হচ্ছে কে এ, একটা হচ্ছে কেবি। একটা হচ্ছে কে এ, আর একটা কি বলতো বাবা? কেবি। মনে রাখতে হবে যে কে এর মান যত বেশি হবে, মানে বিয়োজন ধ্রুবকের মান, অ্যাসিড তত বেশি শক্তিশালী, তত বেশি শক্তিশালী, মহা গুরুত্বপূর্ণ। একদম উল্টা কথা হচ্ছে এটা, পিকে এর মান যত কম হবে তত বেশি শক্তিশালী, কিন্তু সব শক্তিশালী হওয়ার শর্ত। বুঝে গেছে কথাটা আমার? কিন্তু পরীক্ষা আসবে যে কে এর মান যত বেশি, পিকে এর মান যত কম, অ্যাসিড তত শক্তিশালী। কেবির ক্ষেত্রে কেবির মান যত বেশি, হ্যাঁ, বা পি কেবির মান যত কম, ক্ষার তত শক্তিশালী। ঠিক আছে? বুঝছো? এটা কিন্তু লাগবে, এটা কিন্তু লাগবে। এটা 2014-15 সালে মেডিকেল আসছিল। ওকে, এরপর সেখান থেকে তোমরা কি পড়বা বলো? এখান থেকে তোমরা, এটা তো আসবে না, আসবে যেখানে ওখানে নিয়ে যেয়ে আসো। আচ্ছা, এই ছকটা থেকে কোশ্চেন দিতে পারে। কি দিবে? দিলে আমার মনে হয় সর্বোচ্চ পিকের ভ্যালুগুলো দিতে পারে। হ্যাঁ, পিকের ভ্যালুগুলো এগুলো একটু দেখে রাখবা, পিকের ভ্যালুগুলো। ঠিক আছে? যেমন এই দেখো ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে ফোর বলা শেষ, 10⁻⁴, তাই না? এবং মনে রাখবো 3.74। আর অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কত বলো তো? এটা হচ্ছে 1.8 10⁻⁵। কথা বুঝছো? প্রোপাইনিকের ক্ষেত্রে কত? প্রোপ 3 নাম্বার, তাই না? এটা 1.3 হবে, আর 10⁻⁵। আর বেঞ্জিন মানে কি? C6H6 আছে, 6.3 আর 10⁻⁵। একটু দেখবা। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যেগুলা। ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে পিকে কত? কোশ্চেনটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, মনে রাখবা ফর্মিক অ্যাসিডের কিন্তু এই যে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান 1.8 10⁻⁴। আর ওইদিকে তোমার পিকের ভ্যালু কত বলো তো? পিকের ভ্যালু হচ্ছে 3.74। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কত বাবা? 4.74। মহা গুরুত্বপূর্ণ। এই চারটাই দেখবা। ঠিক আছে? এই চারটা লাস্ট টাইম এই চারটা দেখে দাও। আচ্ছা, এরপর আমরা কি দেখবো? অ্যাসিডের শক্তি মাত্রা। শোনো, দুনিয়াতে অ্যাসিড আছে দুই ধরনের, তাই না? তোমার বই অনুযায়ী আর কি। একটা হইতেছে কি বলতো? হাইড্রো অ্যাসিড, একটা হচ্ছে অক্সি অ্যাসিড। জিনিসটা আসলে কি? আসো, সো ধরো তোমার এরকম আছে, হ্যাঁ, হাইড্রোজেন ব্রোমাইড, বা হাইড্রোজেন আয়োডাইড, বা HCl, রাইট? এরকম আছে। ঠিক আছে? আরেকটা ধরো আছে HF। হ্যাঁ, আমি তোমাকে একটু বলি, এগুলো হচ্ছে সব হাইড্রো অ্যাসিড। ঠিক আছে? আরেকটা আছে যেমন H2SO4, সবাই দেখছো। এটা কি বলতো বাবা? এটা অক্সি অ্যাসিড। এটা কি বাবা? এটা অক্সি অ্যাসিড। এখন অক্সি অ্যাসিডের ক্ষেত্রে বা HNO3, এটা দেখছো না? HNO3। হ্যাঁ, মনে রাখতে হবে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে শক্তি মাত্রাটা কেন্দ্রীয় মৌল যেগুলো আছে, সেন্ট্রাল যে মৌলটা আছে কম্পাউন্ড, ওটার ক্ষেত্রে নির্ভর করে। ওর অক্সিডেশন নাম্বারটা আমার দেখতে হবে। ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। যেমন এটা যদি আমরা করি, এটা কিন্তু মুখে মুখে করা যায়। হ্যাঁ, একটু যদি চালাকো তুমি এটা মুখে মুখে করতে পারবা। কেমনে করবা দেখো। সো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন যদি দুইটা হয়, একটা হাইড্রোজেন +1, তুমি এটা জানো আগে থেকে। সো দুইটা হাইড্রোজেন হলে এখানে আবদ্ধ হবে +2, তাই না? আমি লিখতেছি, বাট ফাইনালি মুখোমুখি করবো। আর অক্সিজেন একটা কত? -2, তাহলে চারটা হলে কত হবে বাবা? -8। ঠিক আছে, তো দেখো বাবা, -8 আর +2, -8 এর সাথে +2 যোগ করলে কত হয়? -6। কিন্তু -6 তো উত্তর হবে না, এটা নিউট্রাল করার জন্য এটা হয়ে যাবে +6। মানে আলটিমেটলি পুরো জিনিসটা আমরা মুখে মুখেই করতে পারবো। ঠিক আছে? যেমন হাইড্রোজেন কত? 1, এবার মুখে মনে মনে ধরো। আর অক্সিজেন কত? তোমার 6, তাই না? তিনটা আছে, -2 দিয়ে দিলে -6, তাহলে 1 আর -6 কত হইলো? +5। এই যে +5 কথা বলছি, এগুলো মুখে মুখে করা যায়। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা এই যে এগুলো বলা আছে এখানে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় মৌলের জানমান যেটা, এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরে শক্তিমাত্রা নির্ভর করে। আর হাইড্রো অ্যাসিড গুলো আছে না, এগুলোর ক্ষেত্রে কি ঘটনা? এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই যে ফ্লোরিন, এই যে ব্রোমিন, এই যে আয়োডাইড, মানে কি বলতো, ঋণাত্মক আয়ন যেগুলো আছে, নেগেটিভ আয়ন যেগুলো আছে, এগুলোর ঘনমাত্রার উপর কি করে বলতো? অ্যাসিডের ঘনমাত্রা নির্ভর করে, রাইট? হ্যাঁ, তো এখন তুমি তো মনে হয় জানো, পর্যায় সারণীর মধ্যে পড়ছো না? তো প্রথমে হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে কি বলতো ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, এবং লাস্টে হচ্ছে আয়োডিন, তাই না? উপর থেকে যত নিচে যাচ্ছ কি হচ্ছে? আকার বাড়তেছে, রাইট? সো দেখো, সবচেয়ে ছোট আকার কোনটা? ফ্লোরিন। আর সবচেয়ে বড় আকার কোনটা? আয়োডিন। তাহলে ঋণাত্মক আয়নের আকার যত বড়, হাইড্রোক্সিডটা তত কি বলতো? শক্তিশালী। সেই হলো কথা। তার মানে এই সবগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? হাইড্রোজেন আয়োডাইড। আর সবচেয়ে দুর্বল কে? হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে? এগুলো একটু দেখবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে কথাগুলো বলা আছে, এইটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। যে অ্যাসিডের শক্তিমাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা একটু দেখবা। অ্যাসিডের শক্তিমাত্রা কি করে বলতো? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, হ্যাঁ, তারপর হাইড্রোক্সাইডের ঋণাত্মক আকার মাইন্ড। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা কার? অক্সিজেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার, দ্রাবকের প্রকৃতিগুলোর উপর নির্ভর করে। মহা গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ বলে ভুল হবে।
আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, এত বললাম যে যদি এমন হয় যে দুইটার কেন্দ্রীয় মোলের জার্মান একই, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেই ক্ষেত্রে মনে রাখবা ছোট মরিচের ঝাল বেশি, তাই না? ছোট মরিচের ঝাল বেশি মানে কি বলতো, যেটার আকার ছোট ওইটা কি হবে বলতো, শক্তিশালী হবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখে রাখো। এবারে আসবে না বাবা এখান থেকে, এগুলোই দেয় পরীক্ষায় গেলে শান্ত ভাইয়ের কথা মনে হবে, দেখো যে ভাই এগুলো আমাদের আসবে না। এই যে ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা, হ্যাঁ এটা একটু দেখে রাখো, এই যে হেডিং গুলো দিতে পারে, বুঝছো, চেঞ্জ করে করে। আচ্ছা অনুবন্ধী অম্ল ক্ষারক, এটা তো তোমরা জানো তাই না, এগুলো আমি আর বলতেছি না কারণ তোমরা এগুলা ফিজিক্স সেকেন্ডেও পড়বা। এখান থেকে তোমরা কি পড়বা বলো, এখান থেকে এই যে বক্স এমসিকিউ দেখছো, এই যে এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, কোনটা দুর্বলতম অ্যাসিড, কোনটা শক্তিশালী অ্যাসিড, হ্যাঁ, বা পিএইচ এ 4টা ভ্যালু দিয়ে দিবে, বলো বল কোনটা শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, এগুলো একটু দেখবা। আচ্ছা এরপর আসে এখান থেকে, আচ্ছা এটা একটু দেখে রাখবা, অম্লের ক্ষারকত্ব আর ক্ষারকর কি বলতো, অম্লত্ব। হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, অম্লের ক্ষারকত্ব আর ক্ষারকত্বের অম্লত্ব। ঠিক আছে, ক্ষারকের অম্লত্ব, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখাটা ভালো। যেমন দেখো যেগুলো মনোপ্রোটিক অ্যাসিড আছে মানে HCl, একটা প্রোটন দিতে পারে, এগুলো ক্ষারকত্ব কত? অ্যাসিডের ক্ষারকত্ব হয় 1, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত হবে 2, তাই না, দুটো H+ দেয়। পরীক্ষা যেটা দেওয়ার চান্সেস সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ H3PO4 বা H3PO3 এগুলা। ঠিক আছে, সো মনে রাখবা H3PO4 এর ক্ষেত্রে কত বলতো, ক্ষারকত্ব হচ্ছে 3, আর H3PO3 এর ক্ষেত্রে কত বলতো, ক্ষারকত্ব হচ্ছে 2। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা যে এই যে H3PO4 বা H3PO3 যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এই যে লাস্টে যেটা আছে না অক্সিজেন কত 4, আবার লাস্টে আছে না 3, এগুলো থেকে 1 বিয়োগ দিবা। যেমন দেখো এখানে 4 ক্ষারকত্ব হচ্ছে 3, আবার এখানে দেখো 3 ক্ষারকত্ব হচ্ছে 2, এটা একটু দেখে রাখো। ঠিক আছে বাবা, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে 2, P2O5 এর ক্ষেত্রে কত বলো তো 6, মহা গুরুত্বপূর্ণ, মুখস্থ সারা মুখস্থ। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা OH- দিয়ে তাহলে 1, তাই না, এগুলো একটু আমরা দেখবো। ক্যালসিয়াম অক্সাইড অম্লত্ব হচ্ছে 2, তাই না বাবা, এগুলো একটু দেখবো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রাইড ট্রাইহাইড্রেট 3টা OH- দিবে তাহলে 3, তাই না। আবার দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, একটা অ্যালুমিনিয়ামের 3, তাহলে 2টা অ্যালুমিনিয়াম কত হবে 6। ঠিক আছে, পিএইচ এর মধ্যে থেকে যদি এক টাইপের ম্যাথ দেয় বা ম্যাথ দেয় তাহলে পিএইচ থেকে দিবে, আর কোনো জায়গা থেকে নেই। ঠিক আছে, আচ্ছা পিএইচ কি তোমরা সবাই পড়ছো, এটা মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, তাই না, এটাই তো মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, যেটা দিস কল পিএইচ। পিএইচ কথাটার মানে কি, কোইশনস অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন, এটা কে বলছে, সোরেনসেন বলছে। ঠিক আছে, হ্যাঁ লক্ষণ সেন না, সোরেন সেন। আচ্ছা এখানে পিএইচ তোমরা পারবা। এরপর সেখান থেকে এখানে কি দেখবা, এই যে পিএইচ এর মান 0 থেকে 14 মধ্যে থাকে, তাই না। পিএইচ 7 হচ্ছে নিউট্রাল, 7-এর কম হলে কি বলতো অ্যাসিডিক, 7-এর বেশি হলে কি বলতো বেসিক বা ক্ষারীয়। ঠিক আছে বাবা, এটা আচ্ছা এটা বলে ফেলছি। এটা তোমরা জানো, এটা ডিউতে আসছিল, তাপমাত্রা যদি বাড়ে, হিট যদি বাড়ে, তাহলে কিন্তু কি হয় বলতো বাবা, পিএইচ কমে যায়, ডিউতে আসছিল। আচ্ছা এই যে পাকস্থলীর পাচক রসের পিএইচ এর মান যদি 1.4 হয়, তাহলে এখানে মোলার ঘনমাত্রা কত, সেক্ষেত্রে কি করতে হবে 10 টু দি পাওয়ার, মানে তোমার অ্যান্টিলক করতে হবে। ঠিক আছে, তো মনে রাখবা এরকম যদি পিএইচ এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, শেষ। 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ মানে 10 টু দি পাওয়ার মাইনাস 1.4। কিন্তু এটা বের করতে গেলে একটু ঝামেলা হবে, করা যাবে। ঠিক আছে, 1.4। ঠিক আছে, এটা একটু দেখে রাখো। আচ্ছা এরপরে সেখান থেকে যেগুলো এগুলো তোমাদের নর্মাল, এগুলো পরীক্ষাতে দেয়। ঠিক আছে, এটা তো সোজা। হ্যাঁ 0.1 মোলার HCl এর ক্ষেত্রে পিএইচ কত, 0.2 এর ক্ষেত্রে কত। এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে তোমার কিছু ভ্যালু মুখস্থ রাখবা। ঠিক আছে, যেমন কি বলতো লগ 1 তো তোমরা পারো, লগ 2, 3, 4, 5, 6 এই মধ্যে একটু মুখস্থ রাখবা লগের ভ্যালুগুলা, এগুলো কিন্তু পরীক্ষায় খুব কাজে দেয়। ঠিক আছে, এইটা পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ। এটা মেডিকেলে কমে হলো 2-3 বার আসছে। 0.005 মোলার H2SO4 কিন্তু পিএইচ করো। তো এখানে একটা ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড, খেয়াল করো 2টা প্রোটন দিবে। তো দুটো যদি প্রোটন দেয় আমার যে ঘনমাত্রাটা আছে ডাবল হয়ে যাবে। সো 0.05 এর সাথে আমি 2 গুণ দিব, তার আমি কি করবো বলো তো, লক করবো। ঠিক আছে, দ্যাটস ইট। সেখানে এই ঘটনাটাই বলা আছে, আর দেখবা এই 0.05 এর সাথে 2 গুণ দিলে এটা আসতেছে, তারপরে তোমার এটাকে 10 টু দি পাওয়ার করলে এটা সামনে চলে আসবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সহজ জিনিস, পরীক্ষা কিন্তু আসবে। এই ম্যাথটাই সবচেয়ে বেশি দেয়, বা এই ধরনের ম্যাথ সবচেয়ে বেশি দেয়। আর যদি তোমার জ্বালাইতে চাই তাহলে তো অনেক কিছু দেওয়া যায়, তাই না, অনুষঙ্গিকগুলো তুলে দেবে তখন। আচ্ছা এরপর এখানে একটা কথা আছে,
এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তে আসছিল। আচ্ছা এটা একটু দেখে রাখবা, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পিএইচ কত, বা 1.1 এর ক্ষেত্রে কত, এগুলো দেখবা, ঠিক আছে। আচ্ছা 2.5%, তোমরা তো পড়ছো না 10x/m, তাই না? 10 × 2.5 ডিভাইড বাই কত, 40। সেখান থেকে ঘনমাত্রা বের করতে হবে, বাট তাও শান্তি নাই। কেন নাই? কারণ ওই যে তোমার ঝামেলা হবে লগের ভ্যালু নিয়ে, দেখো, ঠিক আছে। এটা আমি বলবো একটু মুখস্থ রাখতে। হ্যাঁ, এটা 13 মানে 14-র কাছাকাছি হবে আর কি, এই হলো কথা। 13 থেকে 14-র কাছাকাছি হবে। আচ্ছা, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা কি, ধরো তোমাকে আমি এখন অনেক টেকনোলজি করে শিখাই দিলাম, দেখবা পরীক্ষা হলে ভুলে গেছো, ঠিক আছে। আসলে অনেক প্রেশার কাজ করে তো মনে থাকবে না। আচ্ছা PS3 এবং PS6, হ্যাঁ এই যে PS3 এবং PS6, একটা দ্রবণের PS3, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তে আসছিল, সেম টাইপের জিনিস। একটা দ্রবণের PS3 আর একটা দ্রবণের PS6, কোনটা অম্লীয়? ভাই যেটার পিএইচ কম ওটা অম্লীয়, তাই না? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে কত গুণ বেশি অম্লীয়। এখন তাহলে এখন তুমি এভাবে চিন্তা করতে পারো, এই যে PS3-এর সাপেক্ষে 6 কত গুণ অম্লীয়, নাকি 6-এর সাপেক্ষে 3 কত গুণ অম্লীয়। তো এখানে বোঝা যাচ্ছে যে স্যার চাচ্ছে কি বলতো, একটা চাপটা কত গুণ বেশি অম্লীয় এটাই চাচ্ছে, মানে আমরা নর্মাল স্ট্যান্ডার্ডটাই ধরবো। তাহলে PS6-এর চেয়ে PS3 কত গুণ বেশি অম্লীয়, আমরা কি করবো, পিএইচ কি বলতো, আমরা কি করবো, পিএইচ এর ক্ষেত্রে 10⁻, এই যে আমরা ডিরেক্ট মনে রাখবো PH2 মাইনাস কি বলতো PH1, PS2 কত 6, তাহলে আমরা কি বলতে পারি 10⁻6 - 3, মানে বড়টা মাইনাস ছোটটা, ঠিক আছে। তাহলে আমার কি কত গুণ বেশি অম্লীয় ওটা বের হয়ে আসবে। তোমাকে আমার এখানে পেঁচায়, বুঝছো, বলতে পারে যে ধরো এটা হচ্ছে এ দ্রবণ, এটা হচ্ছে বি দ্রবণ, তখন যদি বলে যে এর থেকে বি কত গুণ বেশি অম্লীয়, তাহলে কিন্তু আনসার মাইনাস হয়ে যাবে, তখন 3 - 6 হবে, ঠিক আছে। কারণ টেকনিক্যালিতে এর চেয়ে বি বেশি অম্লীয় না, রাইট? উল্টা তো, বি এর চেয়ে এ বেশি অম্লীয়, ঠিক আছে। তো একটু খেয়াল করে উত্তর করো। হ্যাঁ, এখানে দেখো 10⁻³ গুণ বেশি বলছে না, হ্যাঁ পরীক্ষায় ধরো এরকম -3 কিন্তু বলতে পারে। তোমাকে খেয়াল করতে হবে কার সাপেক্ষে কারটা বলতেছো, বাট বেস সূত্র হইতেছে এইটা, ঠিক আছে। ওকে, এরপর সেখান থেকে এগুলো তো লাগবে না, এখান থেকে এগুলো লাগবে না। ও কি কি এগুলো একটু পড়ো, কি কি নিরপেক্ষ, যে কোন কোন লবণগুলা পানিতে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, এগুলো তো আসছে পরীক্ষায়, মেডিকেল আসছে, ঠিক আছে। তারপর এছাড়া হচ্ছে যে এগুলো দেখবা কোনগুলো হচ্ছে অম্লীয় দ্রবণ তৈরি করে, হ্যাঁ সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, এগুলো ইম্পর্টেন্ট। কোনগুলো ক্ষারকীয় দ্রবণ তৈরি করে, এটা পড়বা। বাফার, বাফার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। বাফার কি বলো, বাফার মানে হইতেছে এমন একটা দ্রবণ, ওখানে যদি তুমি অল্প অ্যাসিড দাও বা অল্প ক্ষার দাও, ওই দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে না। সো বাফারের একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে আমাদের ব্লাড। কি বাবা, ব্লাড, তাই না? আমাদের ব্লাডও কিন্তু একটা বাফার, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের ব্লাডের পিএইচ, এটা মেডিকেলে চলে আসছে, প্রশ্ন ফাঁস, হ্যাঁ এটা কিন্তু আসবে, শিওর থাকো। জীবন সংকটাপন্ন কত হয়, যদি 0.5 এদিক ওদিক হয় তাহলে তুমি শেষ। হ্যাঁ, বাফার মানে কি, বাফার মানে প্রতিরোধ করা, হ্যাঁ প্রতিকার না, এগুলা মানে যদি কি বলবো, যদি দেয় তো ধরা খাই যাবো আর কি, প্রতিকারও দিচ্ছে প্রতিরোধও দিচ্ছে ধরা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বাফার তুমি বানাবা কেমনে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা। বাফার তুমি যদি বানাতে চাও তাহলে তুমি কি করবা, মনে রাখতে হবে, তুমি যদি অ্যাসিডিক বাফার বানাতে চাও তাহলে তোমাকে দুর্বল অ্যাসিড এবং তার লবণ নিতে হবে। আবার তুমি যদি বেসিক বাফার বানাতে চাও, মানে ক্ষারীয় বাফার বানাতে চাও, তাহলে দুর্বল ক্ষার। কারণ অনেকে বলতে পারো ভাই দেখেন এই ছোট্ট জীবনে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারটা তো শিখতে পারিনি। ভাই তুমি ইথানিক অ্যাসিডের নাম শোনো নাই, CH3COOH, তুমি কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের নাম শোনো নাই? ভাই এগুলোই দিবে পরীক্ষায়, তুমি নিশ্চিত থাকো। তো মনে রাখবা দুর্বল অ্যাসিড এবং তার লবণ, দুর্বল ক্ষার এবং তার লবণ, এগুলো হচ্ছে বাফার। লবণ মাইন্ড। আরেকটা জিনিস মাঝে মধ্যে কবির স্যারের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ দুইটা জিনিস দিয়ে বলছে এগুলো কি বাফার তৈরি করবে কি করবে না। মনে রাখবা তোমাকে বিক্রিয়া করে আলটিমেটলি দেখতে হবে যে দ্রবণের মধ্যে কি দুর্বল অ্যাসিড এবং তার লবণটা থাকতেছে কিনা, বা দুর্বল ক্ষার এবং তার লবণটা থাকতেছে কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কবির স্যার একটা MCQ আছে, সো এটা একটু দেখো, বোর্ডে আসছিল আর কি। সেটা হচ্ছে কথা, বাফারের বৈশিষ্ট্যগুলো, বাফার এই যে দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার, ঠিক আছে, বা দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী অ্যাসিড। এই যে দেখো CH3C, এটা আবার অনেকে বুঝো না, CH3COOH। হ্যাঁ, স্যারের কলমে কালি শেষ হয়ে গেছিল তো ওই জন্য স্যার এটা কেমনে লেখছে, কি লেখছে CH3, ও দুইবার লিখতে যায় কলমের কালি বেশি নষ্ট, এই এমনি লেখছে, ঠিক আছে, একই কথা। আচ্ছা স্যার এটা দেখবা, এই যে দেখো দুর্বল অ্যাসিড এবং তার লবণ, মানে লবণ আয়ন থেকে তো লবণ হবে আলটিমেটলি, বা এই যেগুলা বা দুর্বল, এই যে কি বলতো ক্ষার এবং তার লবণ, ঠিক আছে। এগুলো একটু দেখবা, এগুলো এই যে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ তারপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পরীক্ষা দেয়, খুব গুরুত্বপূর্ণ। বাফারের পিএইচ তো সেমই থাকবে, এটা তো বাফারের মেইন ক্রাইটেরিয়া। বাফারের পিএইচ তুমি যদি ক্যালকুলেশন করতে চাও তোমাকে একটা ইকুয়েশন ইউজ করতে হবে, রাইট? তোমরা মেডিকেলে গেলে ওটা পড়বা, কি বলতো হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। সো মনে রাখবা এই হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনের ক্ষেত্রে লবণটা থাকবে উপরে আর অম্লটা থাকবে নিচে। লবণটা কোথায় থাকবে বলতো, সল্ট থাকবে উপরে, ঠিক আছে, আর অম্ল থাকবে কি বলতো নিচে, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
আচ্ছা, সেটা গেল এখান থেকে। এটার ম্যাথও আসতে পারে, কবির স্যারের বইয়ে আছে, অনুশীলনীর মধ্যে আছে, দেখো একটু। শোনো, ম্যাথ নিয়ে আসলে প্যানিক করতে গেলে প্যানিক করাই যায়, হ্যাঁ, কিন্তু প্যানিক না করাটা আমার মতে বেস্ট। আচ্ছা, এগুলো তো লাগবে না। বাফারের ক্রিয়া কৌশল তোমরা এগুলো একাডেমিকে পড়ছো, তাই না বাবা? আর কি পড়বা এখানে? আর হচ্ছে তুমি, এগুলো তো আসবে না পরীক্ষায়। ওকে, সো এখানে দেখো মানুষের রক্তের পিএইচ কত, তোমরা তো জানো পিএইচ কত বলো, 7.4 না? আর ইয়া কত, রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45, রাইট? আচ্ছা, এবং মনে রাখতে হবে যে আমাদের রক্তের পিএইচ যদি 7.45, খেয়াল করো, এটা কিন্তু অনেকে আবেগে ভুল লাগায় দাও। অনেকে ভাবে 7-এর চেয়ে বেশি হলে তো খার, না রে ভাই, 7.4 পর্যন্ত তো নর্মালি, 7.4-এর চেয়ে বেশি হলে খার, আর 7-এর চেয়ে কম হলে কি বলতো, অ্যাসিড। খেয়াল করবা, এটা কিন্তু ব্যাস লাগে, ঠিক আছে? আচ্ছা, এবং ওই যে মনে রাখতে হবে অ্যালকালাসিস হলে কি হয়, এই যে অধিক অ্যালকালাসিস অবস্থায় রোগী মৃত্যু করে থাকে, অ্যালকালাসিস হলে মানুষ বেশি মরে, বুঝছো? আচ্ছা, অ্যাসিডোসিস হলেও মারা যায়, হ্যাঁ, স্নায়ুতন্ত্র দুর্বল দুর্বল হয়, কোমাতে চলে যায়, দেখবা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ব্লাডে কি কি বাফার আছে, হ্যাঁ, মাস্ট করবা। হ্যাঁ, তারপরে তারপরে মানে পথে প্রোটিন বাফার, পথে ফসফেট বাফার, পথে বাইকার্বনেট বাফার, এটা যে কতবার আসছে। এবং মনে রাখবা আমাদের ব্লাডে কিন্তু বাইকার্বনেট বাফার থাকে, ঠিক আছে? এটার পি ক্রিয়াটা মুখস্থ করবা, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে গেলে এটা দেখো অল্প করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেখান থেকে আমাদের ব্লাডে কোন বাফার থাকে, এটা কিন্তু আসবে, এবার রেডি থাকো। হ্যাঁ, এইগুলো তো চেঞ্জ হয় না, রক্তের প্লাজমা তরলে বাইকার্বনেটের ঘনমাত্রা কত, কার্বন ডাইঅক্সাইডের কি বলতো আংশিক চাপ কত, এগুলো একটু দেখো। সো এরপরে সেখান থেকে, এগুলো তো লাগবে না। আচ্ছা, এইখানের পিচ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি একটা জমির মধ্যে চাষ করতেছো, জমিটা অ্যাসিডিক হয়ে গেছে মাটিটা, তখন কি করবা? আবার জমির মধ্যে চাষ করতেছো, মাটিটা খালি হয়ে গেছে, তখন কি করবা? এই দুইটাই দেওয়ার চান্স সবচেয়ে বেশি। আর অনেকগুলো পিএইচ এর ভ্যালু আছে, আমার মনে হয় না পরীক্ষায় আসবে, বুঝছো? তাও দেখে রাখো, ঠিক আছে? এই যে উর্বর মাটির ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু কত, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ক্ষারকীয় মাটির ক্ষেত্রে কত, এগুলো সোজা। হ্যাঁ, উর্বর মাটির ছোঁয়া মনে রাখবো 6, হ্যাঁ, তারপরে মাটির এই যে ডলোমাইটের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো একটু দেখো। এই অণুজীব বৃদ্ধির ক্ষেত্রে কত, 6.6 থেকে 7.3, হ্যাঁ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে পিএইচ বাড়ানোর জন্য তুমি কি ইউজ করো, ভাই এটা তো এমনিও পারা যায়, পিএইচ বাড়ানোর জন্য আমরা কি ইউজ করবো, চুন ইউজ করবো, চুনের মতো জিনিসগুলা, এই যে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ডলোমাইট, এইগুলোই তো চুনীয় টাইপের জিনিসগুলো, এগুলো ইউজ করবো, ঠিক আছে? দেখবে যে ম্যাগনেসিয়াম কার্বনেট, চুন, এগুলো ইউজ করবো, ঠিক আছে? মানে আমার অ্যাসিডিটি কমাইতে, হ্যাঁ। আর যদি আমার ক্ষারীয় মাটি হয় তাহলে আমি কি ইউজ করবো, তখন আমি নাইট্রেট ইউজ করবো, নাইট্রেট, ফসফেট, ঠিক আছে? নাইট্রেট ফসফেট, এগুলো ইউজ করবো, ঠিক আছে? আর এই যে সুপার ফসফেটের সংকেতটা দেখো, এটা কিন্তু দিয়ে দিতে পারে, আমি হয়তো দিতাম পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, সংকেতটা একটু দেখবা। আচ্ছা, জিপসাম সংকেত মেডিকেল আসছে, হ্যাঁ। তারপর এখানে একটা কথা মাস্ট করে রাখবা, যে এই যে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এটা 3টা মাটির ক্ষেত্রেই কাজ করে, অম্লমাধর্মী মাটির ক্ষেত্রে, ক্ষারধর্মী মাটির ক্ষেত্রে, নিরপেক্ষ মাটির ক্ষেত্রে, মাস্ট ফলো যেটা পড়তে হবে, ঠিক আছে? ওকে, এরপর সেখানে কিছু পিএইচ দুই একটা ভ্যালু দেওয়া আছে, আমার মানে তুমি সময় পেলে দেখো, এই যে এটা একটু দেখো, ঠিক আছে? চুলে কত, ফেস ওয়াশে কত, টুথপেস্টে কত, হ্যাঁ, গোসলের সাবানের পিএইচ কত। আমার মনে হয় না ফারে এত টাইম আছে এগুলো থেকে প্রশ্ন করবে, তাও দেখে রাখো, মানে একদম যে ফেলে দেওয়ার মতো তা না, দেখে রাখো, মানে শেষ সময়ের জন্য। দেখো, শেষ সময় আমরা যত পড়া কনসাইজ করতে পারবো তত কিন্তু লাভ। আমার ইম্পর্টেন্ট জিনিস রিভিশন দিলে বেশি লাভ, আমি আগ্রহ জিনিসপাতি নিয়ে এখন তো পড়ার সময় না আসলে, রাইট? এগুলো একটু পড়বা, মাতৃদুগ্ধের পিএইচ কত, হ্যাঁ, কি বলতো, 66 থেকে 69 গণঅভ্যুত্থান নাকি, হ্যাঁ, মাতৃদুগ্ধের পিএইচ কত, 66 থেকে 69 গণঅভ্যুত্থান। প্রস্রাব কত, প্রস্রাব করতেছে সকাল 4:30টার দিকে উঠে, হ্যাঁ। চোখের পানি কত, 66 থেকে 76। মুখের লালা কত, 6.2 থেকে 7.4, রাইট? আর তোমরা তো জানো এটা কিন্তু ইম্পর্টেন্ট, পাকস্থলীর মধ্যে অ্যাসিডিক মানে পিএইচ থাকে 1.5 থেকে 3.5, আর ক্ষুদ্রান্তের মধ্যে কত পাবো বলো তো, 7.4, মানে একটু বেশি, রাইট? 8-এর কাছাকাছি। আচ্ছা, তোমরা মেডিকেলে আসলে পড়বা, ফার্মাকোলজির একটা সাবজেক্ট আছে, ওখানে তোমরা পড়বা যে আমাদের বডির মধ্যে যে আমরা ওষুধগুলো খাই, এই ওষুধগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু কিছু কাহিনী আছে। কিছু ওষুধ তোমার পেটের মধ্যে অ্যাবজর্ব হতেছে, কিছু আরেক জায়গায় অ্যাবজর্ব হচ্ছে, বহুত কাহিনী আছে। আচ্ছা, আমি তোমাকে এইটুকু বলবো যে এই যে দেখো, এই যে জ্বর ব্যথা নিবারক যে ওষুধগুলো, যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, এগুলো কিন্তু অ্যাসিডিক ওষুধের, তাই শোষণ প্রক্রিয়া পাকস্থলীর অম্লীয় পরিবেশে সুষ্ঠুভাবে হয়। তাহলে এগুলা সুষ্ঠুভাবে কোথায় হয়, অ্যাসিডিক মিডিয়ামে। আর কিছু আছে ক্ষারধর্মী ওষুধ, ঠিক আছে? যেমন যে ক্লোরোকুইন, এটা কিন্তু আবার ক্ষুদ্রান্তের পিএইচে ভালো কাজ করে, বুঝছো না কথাটা? তুমি ওষুধ বানানোর সময় থেকে এমনি বানাইতে হবে যে ওটা যেন একদম নির্দিষ্ট জায়গায়, মানে ফিক্স জায়গায় ডিসইন্টিগ্রেট হয়, মানে ভাঙে, তাহলে কিন্তু লাভ হবে না, বুঝছো? যারা এমন ওষুধ বানাইছে 2 নাম্বারই, হ্যাঁ, ঠিক মতো উপাদান টুপাদান মশলা দাও নেই, এক প্লেটের মধ্যে যা ভেঙে গেছে, কোনো লাভই হবে না, বলো তো ওষুধটা খাইছি, লাভ নেই তো। কারণ ওষুধ কাজ করতে হলে ওই জায়গাটাতে অ্যাবজর্ব হয়ে আমার ব্লাড স্ট্রিমে যেতে হবে, রাইট? আচ্ছা, সেটা ইম্পর্টেন্ট, মানে ডাক্তারি জিনিসপাতি, বাট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে সেখান থেকে আর পড়া নাই, শেষ অধ্যায়।
কয়েকটা কথা জাস্ট বলবো তাহলে পড়া শেষ। এই দেখছো পড়া নাই বললে, মানে পড়াই খুঁজে পাচ্ছি না আমরা। এখানে তাপগুলোর মানগুলো মুখস্থ করবা, ঠিক আছে বাবা? তাহলে যে কার্বনের ক্ষেত্রে কত, কার্বন দহন করলে 393, মিথেন মনে রাখবে একটু বেশি হবে, হ্যাঁ কার্বনের 3 গুণ প্রায়, বা তুমি এমনি মনে রাখতে পারো কার্বনের দহনের দ্বিগুণ, মানে 300 আর এটা 890, মানে 900 কাছাকাছি। ঊর্ধ্বপাতন তাপ এটা খুব গুরুত্বপূর্ণ, ঊর্ধ্বপাতনের লাস্টে ঊর্ধ্বপাতন মনে রাখবা। ঊর্ধ্বপাতন এটা খুব আসে পরীক্ষায়। ঊর্ধ্বপাতন এই কার্বনের ক্ষেত্রে কত, কার্বন মনে রাখবা কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, দেখো 7 থেকে 1 বিয়োগ দিলে হয় 6, 7 1 7। আবার পটাশিয়ামের ক্ষেত্রে কত বলতো, পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কত বলতো, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 9, ঠিক আছে? পটাশিয়ামের ক্ষেত্রে কত বলতো, 9 মনে রাখতে পারো। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ওইখান থেকে মনে রাখতে পারো 9 9 0। গলন তাপ এটা পরীক্ষা আসছিল মেডিকেলে, হ্যাঁ মনে রাখবা। পানি ধরো তুমি একটা বরফ, বরফ হাত দিয়ে ছুঁইলেই গলে যাবে না বাবা, তো ছুঁইলেই গলে যাবে, মানে গলন তাপ হচ্ছে 6, ছুঁইলেই গলে যাবে, মনে রাখবা গলে যাবে ছুঁইলে, গলে যাবে ছুঁইলে। সো গলন তাপ হচ্ছে কত বলতো, 6, হ্যাঁ। আর বাষ্পীকরণ তাপটা কত, বাষ্পীকরণ তাপ হচ্ছে মানে একটু বেশি তাপ দিতে হবে, যেন পানি একটু চিল্লাচিল্লি করে চিৎকার করে, মানে কত 44। এই দুটো জিনিস মাস্ট, তাহলে ছুঁইলেই গলে যাবে 6, আর কি বলতো আর হচ্ছে 44। পরমাণু কোন তাপ কত, এটা আবার কবিস্তারের বইয়ে কয়েকটা আছে, এখানে যেটা আছে পড়ে রাখো। ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 1 2 1, ওই ক্লোরিন দেখে, ক্লোরিন দেখে তুমি বলে দিতে পারবা, ঠিক আছে? ক্লোরিন দেখে তুমি কি করতে পারবো বলো তো, বলে দিতে পারবা এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 আবার 1, তাই না? এটা কিন্তু দেয়। আচ্ছা দ্রবণ তাপ এটা আসলে সংজ্ঞাটা পড়ে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে এক মোল দ্রব দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করে, তাতে যদি আরো দ্রাবক যোগ করা হয়, মানে পরিবর্তন, মানে মানে আলটিমেটলি কথা হচ্ছে তোমার এক মোল দ্রবকে দ্রবীভূত করার পর দ্রবণ তৈরি করা হয়েছে, ওইখানে দ্রাবক আরো দিচ্ছ কিন্তু তাপীয় অবস্থায় কোনো চেঞ্জ হচ্ছে না, তো এটাকে আমরা কি বলবো, দ্রবণ তাপ। এগুলো আসবে না, সংজ্ঞাটা দিতে পারে, হ্যাঁ। আর এই যে 200 থেকে 450 মধ্যে দ্রবণ তাপ দ্রবণ প্রস্তুত করা, এটা দেখতে পারো। দ্রবণ তাপের বৈশিষ্ট্যগুলো পড়তে পারো, ভ্যালুগুলো চাইলে দেখতে পারো, বাট আমার মনে হয় ইম্পর্টেন্ট। বাট যেটা মাস্ট পড়তে হবে সেটা হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন, যেটা মাস্ট পড়তে হবে সেটা কি বলতো বাবা, হিট অফ নিউট্রালাইজেশন বা প্রশমন তাপ, ভেরি ইম্পর্টেন্ট। প্রশমন তাপের নর্মাল ভ্যালু কত, এটা হচ্ছে ইনসুলিনের ভর নাকি 5734, ঠিক কিনা? -57.34, বুঝছো? এটা হচ্ছে নর্মাল ভ্যালু, মানে তীব্র আছে তীব্র খান নিয়ে কাজ করতেছে, একটা ছক আছে ওখানে পড়ে ফেলে আসো। এই যে সো এখানে খেয়াল করো বাবা, সো আমাদের একদম অ্যাবসোলুট যেটা, এটা স্ট্রং এটাও স্ট্রং, দুটো যদি শক্তিশালী হয় তাহলে এটা হবে 57.34, বুঝছো? আর এই HCl এর সাথে তুমি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, দেখো সোডিয়াম ছিল পটাশিয়াম দিয়ে দিছো, পটাইলে ওটা উল্টে যাবে, মানে 34 থেকে কত হবে 43 হয়ে যাবে, শেষ। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে 4, এই দেখো 4, আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তো 4 থাকলে হবে 4 4, শেষ। নাইট্রিক অ্যাসিডের মধ্যে আছে 3, 3 থাকলে হবে 3 5, শেষ। আর আছে 2টা ফকির মিসকিন আছে, কাহিনী তোমার আমি বলি শোনো। প্রথম কথা হইতেছে যে দুইটাই যদি দুর্বল হয়, ভাই দুইটাই দুর্বল, অবস্থা খুবই খারাপ, বুঝছো? এক বন্ধু দুই বন্ধু গেছে মার্কেটে বিরিয়ানি খাইতে, হ্যাঁ দুইজনের পকেটে টাকা নেই, বিপদ, তো কি করবে, মানে অবস্থা খুবই খারাপ আর কি। তো মনে রাখবা এই দুইজনে যদি দুর্বল হয় বাবা, তাহলে একদম 50 হয়ে যাবে, 50-50, ঠিক আছে? আচ্ছা, আর এখানে মনে রাখবা একজন যদি দুর্বল হয় আরেকজন যদি সবল হয়, মানে অ্যাসিডটা দুর্বল খাতটা যদি সবল হয়, তখন হবে 55। আর লাস্টে এটা একটু মনে রাখো, এটা একটু একদম একটা ব্যতিক্রম, যে তোমার হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে চার্জ ঘনত্বের কারণে এটা আরো বেড়ে যায়, ঠিক আছে? মনে রাখবে এটা হচ্ছে 68, এটা কত 68, কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে? আচ্ছা তো হয়ে গেছে, তাইলে পারবো ইনশাল্লাহ। আর বন্ধন শক্তি এগুলো দেখে কি করবে, এগুলো তো পরীক্ষা আসবে না, বুঝো নাই? এগুলো আবার পড়তে যাও না, আমরা শেষ সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আবার দেখবো, ঠিক আছে? আচ্ছা এগুলাও কিছু নাই আসলে এখানে পড়ার। আচ্ছা এইটা একটু পরে রেখো, ল্যাভোইশিয়া ল্যাপ্লাসের সূত্র, জিনিসটা আসলে কিচ্ছু না। একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে ডেলেজ যেমন হবে, যেমন দেখো এই বিক্রিয়াটা কপারের সঙ্গে অক্সিজেন মিলে কপার অক্সাইড হয়েছে, বিক্রিয়া সামনের দিকে গেলে ডেলেজ হয় নেগেটিভ, তো বিক্রিয়া উল্টাও, এবার দেখো এই দিক থেকে এদিকে আসবে, মানে কপার অক্সাইড থেকে কপার হচ্ছে অক্সিজেন হচ্ছে, দেখছো উল্টায়, তাহলে ডেলেজ কি বলো তো, পজিটিভ। এটাই ল্যাভোইশিয়া বলছে, তুমি একটা সূত্র দিয়ে দেবে, বুঝছো? তুমি বলো যে আমি যদি পরীক্ষা না পড়াশোনা না করি তাহলে পরীক্ষা পাস করবো না, আর আমি যদি পড়াশোনা করি তাহলে পরীক্ষা পাস করবো, হয় না? এটি সূত্র। ল্যাবরেটরি সূত্র কি বলো, পিকনে সামনের দিকে ডেলে যা হবে উল্টা দিকে ডেলে উল্টাই যাবে, এটা হলো 1 নম্বর সূত্র। আচ্ছা হেসের সূত্র, হেসের সূত্র জিনিসটা আসলে কি শোনো, তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও মিনিমাম পড়াশোনা তো তোমাকে করাই লাগে, বুঝছো? ওইটুকু পড়াশোনা না করলে আল্লাহ তোমাকে জীবনে চান্স দিবে না, কথা বুঝে গেছে? হ্যাঁ ওইটুকু করাই। তো হেসের সূত্রের ঘটনাটা কি, ধরো তুমি এ থেকে একটা বিক্রিয়া বিতে নিয়ে গেলা, তো ডেল এইচ যা হইলো, মানে ইন্ট ইন্ট হচ্ছে বি, তুমি যদি ঘুরায় এ থেকে এখানে একটা পয়েন্ট
তারপর আরেকটা পয়েন্ট, তারপর এখানে একটা পয়েন্ট, তারপর এখানে আরেকটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, ওই লাস্টে বিতেই গেছে, ডেল এক্স সেমই হবে। কথা বুঝে গেছে? মানে তোমার বিক্রিয়ক আর উৎপাদ যদি সেম থাকে, মাঝখানে তুমি হাজারো পথ অবলম্বন করো না কেন, আলটিমেটলি ডেল এর যোগফল সেমই থাকবে। তো হেসের ক্ষেত্রে মনে রাখবা, হেস ওটাই বলছে যে প্রারম্ভিক এবং শেষ যদি স্থির থাকে, তাহলে একাধিক কেন কোটি কোটি ধাপেও যদি করো, বিক্রিয়ার এনথালপি সেম থাকবে। সো এই হচ্ছে মোটামুটি এখান থেকে কথাবার্তা। এই যে সূত্রের প্রয়োগগুলো একটু পড়ো, রিডিং দিয়েও দেয় মাঝে মধ্যে, হ্যাঁ। এই যে কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরি করার জন্য কত তাপ, 110, হ্যাঁ, এগুলো একটু দেখতে পারো। রোমিক সালফারকে মনোক্লোরিক সালফার পরিণত করতে কতটুকু লাগে, এগুলো একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো এই চ্যাপ্টার।